আমাকে যখন এই বিষয়টা প্রস্তাব করে প্রফেসর নসরুল্লাহ পাঠালেন, রিইমাজিনিং দ্য কলোনাইজেশন অফ হায়ার এডুকেশন, এবং উনি সমস্যা তৈরি করলেন শেষে ইন দ্য পোস্ট মডার্ন ইরা বলে। আমাদের এডুকেশন কলোনাইজেশনের কথাটা আমরা বলি, কিন্তু পোস্ট মডার্ন এরার কথাটা আমি পরে বলবো, আগে আমি কলোনাইজেশনের কথা বলি। আমাদের একটা ধারণা, আমাদের এখানে উচ্চশিক্ষা শুরু হয়েছে ইংরেজ আসার পর থেকেই, যেটাকে আমরা বলি যে ঔপনিবেশিক সমাজ। আমি বাংলাতেই বলছি, মাঝে মাঝে দু একটা ইংরেজি দরকার হলে আমি বলবো। তো এখন ইংরেজ আসার আগে আমরা কি বোবা ছিলাম? আমাদের কোনো শিক্ষা ব্যবস্থা ছিল কি ছিল না? আমাদের কতগুলো আন্তরিক কথা বলতে হবে। ইংরেজ আসার মানে ইংরেজদের ক্ষমতা গ্রহণকে যদি আমি ধরি 1765 সন, শাহ আলমের কাছ থেকে দেওয়ানি পাওয়ার পর তারা শাসন শুরু করেছেন নিজ দায়িত্ব। অন্তত বাংলাদেশের যে অংশটা ইংরেজরা দখল করেছিলেন বিহার পর্যন্ত, তো তারপরে ইংরেজদের আরও কিছু বিজয়ী ছিল দক্ষিণ ভারতে, আমরা খেয়াল করি না। কর্ণাটকে 1751 সনে ইংরেজরা প্রথম ভূমি দখল করে শাসন করার জন্য, 1757 6 বছর আগে। ওখানে 4টা জিনিস তারা তৈরি করেছেন, 4 সাউদার্ন ডিস্ট্রিক্টস বলা হয়, মাদ্রাজের উপরে কর্ণাটকের সীমান্তে। তারপরে বাংলাদেশটাকেই তাদের বিজয়ের প্রথম তারা বিজয় মনে করেন। তো এর প্রায় ধরেন 1813 সন পর্যন্ত ইংরেজরা এদেশের শিক্ষা ব্যবস্থায় একটি পয়সা খরচ করেননি, কি উচ্চশিক্ষা কি নিম্ন শিক্ষা। এটা হচ্ছে তাদের ইংরেজদের শিক্ষা ব্যবস্থার বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন 1757-তে শুরু হয়নি, 1765 থেকে শুরু হয়েছে, তাও আংশিক। 1772 থেকে তারা পুরা শাসনবোধ শুরু করেছেন। তো আপনারা কাহিনীগুলি সব জানেন, আমি শুধু কয়েকটা নোক্তা আকারে বলছি। তারপর 1813 মানে হিসাব করেন, 1757 থেকে 1813 মানে ওই দিকে আপনার 43 বছর, হ্যাঁ ওই এইদিকে 13 বছর যোগ করেন, 56 থেকে দিলে তো 43 57 থেকে হবেই। তো সেই অবস্থায় আমরা ইংরেজ সরকারকে কোনো রকমের অর্থ ব্যয় করতে শিক্ষায় দেখিনি। 1813 সনে তখন তারা ভারতীয় মুদ্রায় বলাতে পারেন এই 1000 রুপি, 1 লক্ষ রুপি মানে হচ্ছে ইংরেজের মুদ্রায় মাত্র 10,000 পাউন্ড সারা বছরের জন্য তারা সারা ভারতের সাম্রাজ্যের জন্য খরচ করেন। আমি ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের আমলের কথা বলছি। 1857-58 বিদ্রোহ এবং যুদ্ধের পরে ইংরেজরা তাদের শাসনের নতুন নামকরণ করে দি ব্রিটিশ রাজ। তখন আর কোম্পানি শাসন করছে না। এটা তাদের ভিতরের আভ্যন্তরীণ পরিবর্তন, বিদ্রোহের ফল। প্রথম 100 বছরের শাসনকে আমরা বলি কোম্পানি রাজ, দ্বিতীয়টাকে বলি দি ব্রিটিশ রাজ। রাজ কথাটা ইংরেজি ভাষা গিয়েছে কিন্তু ওইভাবেই। তো প্রথম দিকে তারা টাকা পয়সা তেমন খরচ করেনি। প্রথম যখন তারা 10,000 পাউন্ড অনুমোদন করে সারা বছরের জন্যে, তো আমার বক্তব্য হচ্ছে 1830-এর দশকে এসে ইংরেজদের শিক্ষানীতির একটা রূপ গ্রহণ করে তারা, বহুদিন পরে লক্ষ্য করেন। এতদিন পর্যন্ত তারা কিন্তু ফার্সি ভাষাকে স্থানান্তরিত করেননি, যেখানে আছে আদালতেও ফার্সি ছিল। প্রায় 80 বছর ইংরেজি রাজত্বের ভারতের পুরনো যে রাজভাষা ফার্সি আদালতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সেটাই অক্ষুণ্ণ ছিল। এমনকি ওয়ারেন হেস্টিংস 1780-81 সনে কলকাতার আলিয়া মাদ্রাসা যে প্রতিষ্ঠা করেন, তাতেও কিন্তু তারা ইংরেজি শিক্ষা চালু করলেও ফার্সি বাদ দেননি, বরঞ্চ তারা ফার্সি জানা লোকদেরকে ইংরেজি শিখিয়েছেন যেন তারা ফার্সি থেকে কেতাবাদি অনুবাদ করে ইংরেজিতে তাদের শেখাতে পারেন। আর হিন্দুদের মধ্যেও তারা যারা সংস্কৃত জানেন তাদেরকে পণ্ডিত নিয়োগ করেছেন এবং তাদের দ্বারা তিনি অনেক সংস্কৃত ধর্মগ্রন্থ, আইনগ্রন্থ বিশেষ করে অনুবাদ করিয়েছেন। এই কাহিনীগুলি আমরা জানি। এটা 1772 সনে ওয়ারেন হেস্টিংস যখন প্রথম গভর্নর হলেন বাংলার, পরের বছর তিনি গভর্নর জেনারেল হলেন সারা ভারতের, মানে বোম্বে এবং মাদ্রাজ, যেগুলিকে এখন মুম্বাই এবং চেন্নাই বলছি আমরা, সেগুলিতে নিলেন। আমি শুধু একটা তথ্য আপনাদের জানাতে চাচ্ছি, 1835 সন থেকে 1838-এর মধ্যে 3 খণ্ডে একটি শিক্ষা রিপোর্ট বের করেন ইংরেজ সরকারের নিয়োজিত একজন কমিশনার, উইলিয়াম অ্যাডামস তার নাম। খ্রিস্টান ধর্মযাজক ছিলেন তিনি এবং খানিকটা তিনি রাজা রামমোহন রায়ের বন্ধু এবং রাজা রামমোহন রায়ের উত্তরাধিকারী হয়েছিলেন তিনি। রামমোহন তার সমস্ত সম্পত্তি উইলিয়াম অ্যাডামসকে দান করে গিয়েছিলেন তার মৃত্যুর পরে, মানে যেগুলো ওয়াসি হিসাবে। তো সেই ভদ্রলোকের যে রিপোর্ট, এটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট। বাংলা বিহার উড়িষ্যার সম্মিলিত রিপোর্ট উনি দেখিয়েছেন বাংলাদেশে মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, টোল, মক্তব মিলিয়ে প্রায় 1.5 লক্ষ বিদ্যালয় ছিল।
কাজে বলছে ইংরেজ আসার আগে আমরা কি বোবা ছিলাম বা এখানে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল কি না, এই বিষয়ে তথ্য হচ্ছে বাংলা যদি আপনারা পড়তে চান, পরমেশ আচার্য বলে কলকাতার এক ভদ্রলোক পণ্ডিত এখনও বেঁচে আছেন, তিনি বাংলার দেশীয় শিক্ষার ধারা নামে বেশ কয়েকটা বই বের করেছেন এবং তার অনেক ইংরেজি প্রবন্ধ বোম্বের ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি পত্রিকায় ছাপা হয়েছে দেশীয় শিক্ষা সম্পর্কে এক ধরনের বিবরণ। মানে পূর্ব বাংলা পশ্চিম বাংলা এটা বেঙ্গল প্রপার বলে, তার সাথে বিহার উড়িষ্যা সহ এই রিপোর্টটা, কিন্তু বেঙ্গলে প্রায় 1 লক্ষ বিদ্যালয় ছিল। এখন আপনারা বলুন বাংলাদেশে কত প্রাথমিক বিদ্যালয় আছে? আমাদের এই যে ক্ষুদ্র বাংলাদেশ, একে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা নানা প্রকার 35 প্রকার মিলিয়ে 66,000 সরকারি হিসাবে। এখানে নানা রকম সংখ্যার গণ্ডগোল আছে, কোনটাকে আপনি ধরেছেন কোনটাকে ধরে নাই। ব্যানবেসের তথ্য অনুসারে এখনও সেই অর্থে 1 লক্ষ হয়নি। তাহলে 1835-এর সময় যে তিনি সার্ভে করেছেন, তার সার্ভের একটা পদ্ধতি আছে। তিনি রাজশাহী এলাকার অনেকগুলো মহকুমা 4-5টাকে তিনি তার স্যাম্পল এরিয়া হিসেবে নিয়েছিলেন, সেটার ভিত্তিতে সারা বাংলাদেশে জেনারেলাইজ করেছেন। তাতে যদি শতকরা 3 ভাগ ভুল ভ্রান্তিও হয়, 1.5 লক্ষ হতো 1,40,000 থেকে 1,60,000-এর মধ্যে হবে। এতগুলো বিদ্যালয় ছিল। তো সেগুলোতে কী পড়ানো হতো? শুধুমাত্র ধর্ম পড়ানো হতো এই কথা ঠিক নয়, এটা আমাদের ভুল ধারণা হচ্ছে। সেখানে যেটাকে বলা হয় সামাজিক লেখাপড়া, যেটাকে আমরা এখন বলতে পারি দুনিয়াবী লেখাপড়া, সেটাও করানো হতো। যেমন হিসাব বিদ্যা শেখানো হতো, পাটিগণিত শেখানো হতো। তো সেই জন্য আমি একটা ইংরেজি লেখা থেকে আপনাদের একটা বক্তব্য শোনাচ্ছি। When the British established their rule over South Asia in late 18th century and the early 19th, they encountered an indigenous educational landscape that was shaped by the subcontinent's large size and diversity. এই উপমহাদেশে আমি সকালের বক্তৃতা বলার চেষ্টা করেছি, এটা ইউরোপের মতো বিচিত্র। ভারতে কমপক্ষে 29টা প্রদেশ আছে, তাতে প্রায় 23টা ভাষা সরকারিভাবে স্বীকৃত। 1900 সনের 4 দিকে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়াতে দেখানো হয়েছে ভারতে প্রায় 500 ভাষা তারা রেজিস্ট্রেশন করেছেন। এর বাইরেও আরও ভাষা আছে, কতগুলিকে ডায়ালেক্ট বলে বাদ দেওয়া হয়েছে। এত বিচিত্র ভাষার দেশ, এটা তো এক ভাষা নয়। এই জন্য ভারতীয় সাহিত্য বলে কিছু নাই, ভারতীয় ভাষা বলে কিছু নাই। ভারতে নানা ভাষা আছে। বাংলা হচ্ছে ভারতের 1 নম্বর অথবা 2 নম্বর বড় ভাষা। আমি নিখিল ভারতের মাপে বলছি। 6টি রাজ্যের ভাষাকে হিন্দি গণ্য করে তারা হিন্দিকে প্রধান ভাষা হিসেবে গণ্য করেছে ভারতে। যদি পূর্ব বাংলা পশ্চিমবঙ্গ মিলিয়ে যদি বাংলা ভাষীদের সংখ্যা ধরেন, ত্রিপুরা আসামের অংশসহ, বাংলায় কিন্তু সবচেয়ে বড় বেশি সংখ্যক লোকের কথিত ভাষা ছিল। এইরকম অজস্র ভাষা আছে, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নডিকা মিলে দক্ষিণ ভারতের 4টি বড় ভাষা। এরকম প্রায় 22-23টি ভাষা ভারতে আছে, যেগুলিতে লিখিত সাহিত্য অনেক উন্নত মানের, যেগুলি ইউরোপের যে কোনো ভাষার সাথে তুলনীয়। আমি অষ্টাদশ শতাব্দীর কথাও বলছি, তখন অত উন্নত ছিল। সুতরাং ভারতে কোনো ভাষা ছিল না ইংরেজি, এসে এখানে প্রথম আমাদের শিক্ষা দিয়েছে, কথাটা পুরোপুরি সত্য নয়। একটা বাক্য বলছি এখান থেকে, অলদো there were forms of instruction available that did not relate directly to religious purposes, such as occupational training or Persian learning, most of the pre-colonial educational opportunities in South Asia were tied to particular religious traditions. এটা হচ্ছে সমস্যা। হিন্দুদের হিন্দু শিক্ষা ছিল, মুসলমানদের মুসলমান শিক্ষা ছিল, যেটাকে আমরা আজকালকার ভাষায় ধর্মনিরপেক্ষ শিক্ষা বলি। এটা উভয় ধর্মের মধ্যেই ছিল। এই যেমন অ্যারিথমেটিক অথবা গণিত বিদ্যা শেখা। তো ভারতে কোনো শিক্ষা ছিল না, এটা সঠিক নয়। এখন ইংরেজদের কথায় আসি। শুধু ইংরেজদের দেওয়া যে শিক্ষা কমিশন রিপোর্ট, আমি বলব 1 ম্যান শিক্ষা কমিশন রিপোর্ট, উইলিয়াম অ্যাডামস রিপোর্ট বলে, এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1940-41 সনে পুনর্মুদ্রণ করেছে। আমরা এই রিপোর্ট এখনও পড়ার মতো। 3 খণ্ডে বেরিয়েছিল, প্রথম খণ্ডটা বড়, বাকিগুলো ছোট ছোট। আমি এখনও বলবো, পয়সা থাকলে আপনারা পুনর্মুদ্রণ করতে পারেন। কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বশেষ পুনর্মুদ্রণ করেছিলেন 1941 সনে, যুদ্ধের মধ্যে। তো যা হোক, আমার বক্তব্যের প্রমাণস্বরূপ সেটা আমি পেশ করলাম। আরও বহু প্রমাণ আছে যে ইংরেজের আগমনের আগেও এদেশে একটা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ছিল, অন্তত উচ্চশিক্ষা কি ছিল না, ছিল। সেগুলিকে বলা হতো উচ্চতর মাদ্রাসা। এবং আপনারা জানেন আরবিতে মক্তব মানে হচ্ছে যেখানে লেখা শেখানো হয়। আরবিতে লেখা, কাতব মানে লেখা থেকে, কাতবা কতবু আমরা পড়তাম। তো মক্তব মানে যেখানে লেখা হয়। মক্তব মানে আবার টেবিলও, যেহেতু টেবিলের উপর আপনি লেখেন। যে ঘরের মধ্যে শেখানো হয় সেটাও মক্তব, যে টেবিলে লেখা হয় এটাকেও মক্তব বলে। কারণটা কি মজা হচ্ছে, ইংরেজিতে যখন এটা বলেন গ্রামার স্কুল, ওই একই কথাই। গ্রিক ভাষায় গ্রাম্মা মানে হচ্ছে টু রাইট, আরবি কাতবা এবং গ্রিক গ্রাম্মা। তো যেখানে গ্রামার শেখানো হয় মানে লেখা শেখানো হয়, সেগুলো গ্রামার স্কুল বলে। মানে
একই অনুবাদ, কিন্তু মক্তবের অনুবাদ। কিন্তু আমাদের এখানে ঢাকায় দেখেন সব স্কুলের নাম হচ্ছে গ্রামার স্কুল, লেকহেড গ্রামার স্কুল, অমুক টমুক। মানুষ অনুকরণ প্রিয়। কেন এখন 3 বছরের বাচ্চাকে আপনি যখন প্লে 1 প্লে 2তে দিচ্ছেন, তাকে শুধুমাত্র ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছেন। অনেকের কাছে এটা কোনো সমস্যা নয়, অনেকে মনে করছে এটা বেশ আনন্দের বিষয়। আমার বাচ্চা ইংরেজিতে কথা বলছে, আমার খুব মজা লাগে। কিন্তু আমার বাচ্চা যদি আমার ভাষা ভুলে যায়, তাহলে তখন আমার কেমন লাগবে? দুটো যদি তুলনা করেন, তাহলে আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন। কিন্তু আমি আজকে সকালের বক্তৃতায়ও একটু তুলতে চাচ্ছিলাম যে দেশের শিক্ষার মাধ্যম কী হবে, এটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইংরেজি এই বিষয়ে প্রথম হস্তক্ষেপ করেন 1813 সনে, যখন তারা প্রথম 10,000 পাউন্ড ওরফে 1 লক্ষ রুপিস বরাদ্দ করেন। আপনারা রুপিস অনুসারে দেন, তখন ছিল সিক্কা রুপি, রূপার টাকা থেকে রুপিয়া কথা থেকে রুপিস আসছে, এটা আমরা বাংলার টাকা দিয়ে অনুবাদ করি, কিন্তু রুপিসের মধ্যে মজাটা বোঝা যায়, এটা রূপার টাকা। রূপা এবং সোনার বিনিময় মূল্য ছিল তখন 15 তোলার রূপা সমান 1 তোলা সোনা, মানে 15 আউন্স রূপা মানে 1 তোলা। এটা ছিল স্ট্যান্ডার্ড রেট, মাঝে মাঝে বেশ কম হতো। তো ভারতীয় টাকা এবং ইংরেজের টাকার তখন অনুপাতের হার ছিল 1:10, 1 পাউন্ড সমান 10 রুপিস। সেই হিসেবে আমি অনুবাদ করে বলছি, তাদের যে অনুদিত মাত্র 10,000 পাউন্ড বার্ষিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফান্ড থেকে ভারতের সমস্ত শিক্ষা ব্যবস্থার জন্য প্রাথমিক নির্বিশেষে, তখন তাদের উদ্দেশ্য ছিল কি, ওয়ারেন হেস্টিং যেই কারণে কলকাতা আলিয়া মাদ্রাসা করেছিলেন, তাদের কর্মচারীদের জন্য উপযুক্ত মানে কর্মচারী তৈরি করা, যারা দ্বিভাষিক হবেন, ফার্সিও জানবেন, ইংরেজিও জানবেন। আরেকটা 10 বছর পরে বেনারসে একটা সংস্কৃত কলেজ হয়েছিল একইভাবেই। তাদের উদ্দেশ্য ছিল সংস্কৃতের শিক্ষা দেওয়া। ওইটা হলো বেনারসের হিন্দু কলেজ, আর এটা হলো কলকাতা আলিয়া মাদ্রাসা, ওইটাকে সংস্কৃত কলেজ বলতো আর কি। তাহলে শিক্ষা ব্যবস্থা এইটা হচ্ছে ইংরেজের প্রথম হস্তক্ষেপ। আরেকটা ইংরেজের হস্তক্ষেপ, এটা আমাদের জন্য নয়, ইংরেজদের জন্য 1800 সনে কলিকাতায় একটা কলেজ তৈরি করলেন। তাদের রাজধানীর যে কেন্দ্র দুর্গ, উইলিয়াম দুর্গ, যেটাকে ইংরেজিতে ফোর্ট উইলিয়াম বলে, সেখানে একটা কলেজ করলেন। তার উদ্দেশ্য হলো ইংরেজ সিভিলিয়ানদের, মানে যারা ইংরেজদের এখানে সিভিল সার্ভেন্ট আসবেন, তাদেরকে দেশীয় ভাষা শিক্ষা দেওয়া। তাদের কাহিনীটা বলি, 16 বছর বয়সে বাচ্চাদের তারা রিক্রুট করতেন ইংল্যান্ডে, আপনারা জানেন। এবং সেখানে একটা কলেজ ছিল কলকাতায়, লন্ডনে, ওটার নাম ছিল হেইলিবেরি কলেজ। সেখানে বড় গুণী ব্যক্তিরা অধ্যাপক ছিলেন। তার মধ্যে একজন বিখ্যাত ব্যক্তির কথা আপনারা অনেকে চিনবেন, টমাস রবার্ট মালথাস, যিনি জনসংখ্যা তত্ত্বের জন্য বিখ্যাত। উনি ওখানে পলিটিক্যাল ইকোনমির অধ্যাপক ছিলেন। এই 2 বছর বাচ্চাদেরকে ওখানে পড়ানোর পর, এই যে ক্লাইভ এবং হেস্টিংস ওরা এসছিলেন 16 বছর বয়সে রিক্রুট হয়ে 18 বছর বয়সে এখানে। তখন চাকরির মেয়াদ ছিল সর্বোচ্চ 30 বছর। 45 বছর বয়সে ইংল্যান্ডে ফিরে যেতে হতো, রিটায়ারমেন্ট বয়স ছিল 45 বছর। সেই তরুণদেরকে কলকাতায় এসে আবার 2 বছর দেশীয় ভাষা তারা শিক্ষা দিতেন। মজার ব্যাপার, রবার্ট ক্লাইভ ফার্সি শেখেন নাই ভালো করে, কিন্তু ওয়ারেন হেস্টিংস ভালোভাবে ফার্সি শিখেছিলেন। এবং ইংরেজ সিভিলিয়ানরা অনেকেই হয় হিন্দুস্তানি অথবা বাংলা অথবা ফার্সিতে পারদর্শী হতেন, অনেকে একাধিক ভাষায় পারদর্শী হতেন। কারণ যে দেশকে শাসন করতে হবে সেই দেশের ভাষা জানতে হবে। কোনো দেশের সার্বভৌমত্বের প্রথম প্রতীক হলো সেই রাজার আইন চলে কিনা। আইন মানে কোন ভাষায় চলবে, বিচার প্রাপ্তির ভাষায় আইন দিতে হবে। এই নীতি ইংরেজরাও মেনে চলেছেন। এখন রাজভাষা যেহেতু প্রায় 400 বছর বাংলাদেশে ফার্সি ছিল, ইংরেজদের প্রথমেই মনে করেছেন তাদের ফার্সি শেখা ছাড়া কোনো উপায় নেই। স্থানীয় লোক সিরাজউদ্দৌলার সাথে যে তাদের পত্র বিনিময় হয়েছে ফোর্ট উইলিয়াম দুর্গের বিভিন্ন নিয়ে, সব তো ফার্সি ভাষা লেখা চিঠি, সেগুলি অনুবাদ করে তারা ইংরেজিতে পড়তেন। আমি এই শিক্ষার কাহিনীটা বলছি, তারা ফোর্ট উইলিয়াম দুর্গে ইংরেজ সিভিলিয়ানদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষার ব্যবস্থা করেন। এইটা তারা হিন্দুস্তানি ভাষার মধ্যে, গিলক্রিস্ট বলে এক ভদ্রলোক হিন্দুস্তানি ভাষায় আবিষ্কার করলেন যে অনেক বেশি ফার্সি শব্দ ঢুকিয়ে হিন্দি ভাষাটা নষ্ট হয়ে গেছে, এটা উর্দু হয়েছে, তার থেকে হিন্দিকে আলাদা করতে হবে। এই যে সূত্রপাত ইংরেজরা করলো, সেটি 1875-এ এসে, মানে 75 বছর পরে এসে হিন্দিকে উর্দু থেকে আলাদা করার জন্য একটা সক্রিয় চেষ্টা শুরু হলো। প্রেমচন্দ্রের মতো বিখ্যাত হিন্দি লেখক, যিনি উর্দুতেই লিখতেন, তারা হঠাৎ করে বলেন এখন আমরা আর উর্দুতে লিখবো না, এখন দেবনাগরী হরফে ছাপবো, এটা হবে হিন্দি ভাষা। এবং সেখানে হিন্দি ভাষা মানে হচ্ছে যার মধ্যে সংস্কৃত শব্দ নতুন নতুন করে আমদানি করবে। আপনারা দেখবেন উর্দুতে যখন বলে খবর, ওরা বলবে সংবাদ, তাই না? খবর খতম হুই, ওরা বলে সমাচার সমাপ্ত হুই, হুইটা ঠিক থাকবে, ওই দুটো শব্দ বদলে যাবে। এই কনসেপ্ট ইংরেজরা কিন্তু শুরু করে। বাংলা ভাষার ক্ষেত্রে তারা একই কাজ করে। দ্রুত তারা বাংলা ভাষার মধ্যে অনেক বেশি সংস্কৃত শব্দ ঢুকিয়ে বাংলার একটা কৃত্রিম পাঠ তৈরি করা শুরু করে, যেটার ফল আমরা অনেক দিন ধরে পেয়েছি, যে মুসলমান ছাত্ররা মনে করতো যে এই বাংলাটা আমাদের ভাষা নয়।
মজার ব্যাপার, আপনাদের এই ব্যাপারে আমি একটা দলিল দেখাবো, আজকে হিন্দুতে নিয়ে আসছি। আমাদের নবাব আব্দুল লতিফ, যার বাড়ি ছিল ফরিদপুরে কিন্তু বড় হয়েছেন কলকাতায়, উনি আলিয়া মাদ্রাসা ছাত্র ছিলেন 1820-এর দশকে। আব্দুল লতিফ হচ্ছেন মাইকেল মধুসূদনের সমবয়সী। তাদের সাথে ওই তাদের মধ্যে তুই তোকারি সম্পর্ক ছিল। তো আব্দুল লতিফের সাথে মধুসূদনের পত্র কিছু আবিষ্কৃত হয়েছে। আব্দুল লতিফ নিজের চেষ্টায় ইংরেজি শিখেছেন কলকাতা আলিয়া মাদ্রাসার ইংরেজি সেকশনে, এবং তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়েছিলেন। তিনি বঙ্কিমের চেয়ে বয়সে বড়, অন্তত 10-12 বছরের বড়। তো সেই সময় ইংরেজ সরকার তাকে অনেক উচ্চ পদে নিয়োগ করে। তাকে প্রথমে নবাব উপাধি দেয়, পরে নবাব বাহাদুর উপাধি দেয়। কাহিনীটা আমি বলছি এই জন্য, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল 1882 সনে উইলিয়াম হান্টারের নেতৃত্বে প্রথম শিক্ষা কমিশন ভারতে যেটা গঠিত হয়, সেই করতেন তিনি সাক্ষী হিসেবে হাজির হয়েছিলেন। উইলিয়াম হান্টারের কথা বলা এই জন্য দরকার যে 1757 থেকে 1857, 100 বছরের কথা বাদ দিলে ইংরেজদের প্রকৃত রাজত্ব শুরু হয় 1858 থেকে। বিদ্রোহের পর দেখলো যে কি বাংলাদেশে মুসলমানদের শিক্ষার হার অনেক কমে গেছে। তখন উইলিয়াম হান্টারের যে বিখ্যাত বই, যেটার নাম ইন্ডিয়ান মুসলমান, সেখানে তিনি মুসলমানদের দুরবস্থার চিত্র দিয়েছেন। এর আগে যে শিক্ষার বিবর্তন সেটা একটু আমি সংক্ষেপে বলে নিই। তাহলে 1813-র যে টাকাটা বরাদ্দ হলো, সেটা খরচ করার জন্য 10 বছর তারা 1 পয়সা খরচ করতে পারেন নাই। কারণ তাদের মধ্যে বিতর্ক শুরু হলো, এই টাকাটা আমরা কোন খাতে খরচ করব, উচ্চশিক্ষায় না নিম্ন শিক্ষায়? প্রশ্ন হলে উচ্চশিক্ষাতে খরচ করতে হবে। উচ্চশিক্ষা মানে কি? ট্যাক্স বই লিখতে হবে। কলকাতায় ট্যাক্স বুক বোর্ড তৈরি হলো আপনার 1817 সনের দিকে। মানে হিন্দু কলেজ যেটা বলা হতো তখন নাম ছিল, ওইটার নাম ছিল সেই সময় বিদ্যালয়। প্রথম কলেজটা হয় 1816 সনে বিদ্যালয় নামে। এটা পরবর্তীকালে হিন্দু কলেজ নাম হয়। এই নবাব আব্দুল লতিফের চেষ্টায় 1873 সনে প্রথম এটার নাম প্রেসিডেন্সি কলেজ হয়। কারণ এর আগে নিয়ম ছিল ওখানে মুসলমান এবং খ্রিস্টান ভর্তি হতে পারবে না। শুধু তাই নয়, কোনো অবর্ণ হিন্দু অর্থাৎ ব্রাহ্মণ, বৌদ্ধ, কায়স্থ, এই 3 সম্প্রদায় ছাড়া, হিন্দুদের মধ্যে সম্প্রদায় কথাটা এইভাবে চালু হয়েছে। কিন্তু হিন্দু মুসলমান বিরোধের একটা পুরনো ফুটনোট হচ্ছে মুসলমানদেরকে তারা সম্প্রদায় হিসেবে গণ্য করতে চায়। অর্থাৎ শাক্ত বৈষ্ণব যেমন সম্প্রদায়, অর্থাৎ উচ্চবর্ণ নিম্নবর্ণ যেমন সম্প্রদায়, সেরকম মুসলমানরা একটা সম্প্রদায়। এটা মুসলমানরা মানতে চায় নাই। এটা হচ্ছে ভারতের সাম্প্রদায়িকতার উৎস। অর্থাৎ আপনি নবনামকরণ করলেন, লক্ষ্য করার বিষয়। তো নবাব আব্দুল লতিফ বললেন যে এখানে যদি মুসলমান ছাত্র ভর্তি হতে পারবে না কেন? এর আগে ইংরেজরা তাদের ছাত্রদের ভর্তি করতে পারে নাই। এমনকি মধুসূদন যখন ধর্মান্তরিত হলেন 1840-এর দশকে, 1844 বা 45-এ, মধুসূদনের বয়স তো তখন 20-21 বছর। তিনি যখন খ্রিস্টান হলেন তখন তাকে হুগলিতে গিয়ে বিশপস কলেজ থেকে বিএ পাস করতে হয়েছে। তিনি প্রেসিডেন্সি কলেজ, যেটা পরে হয়েছে হিন্দু কলেজ থেকে গ্রাজুয়েট হতে পারেন নাই ধর্মান্তরের কারণে। আমি যে তৎকালীন পরিবেশটা মনে রাখার জন্য বললাম। প্রশ্ন হলো যে টাকাটা কোথায় খরচ করবে? প্রশ্ন হলো এটাকে আরবি ফার্সি বই মুদ্রণ করবে, সংস্কৃত বই মুদ্রণ করবে, না ইংরেজি বই মুদ্রণ করবে? ইংরেজদের মধ্যে একটা তর্ক চলছিল। এক দলের নাম ছিল ওরিয়েন্টালিস্ট, আর এক দলের নাম অ্যাংলিসিস্ট। এই বিতর্কের অবসান হলো 1835-এ এসে। এরপরে 1823-এ তারা খুব বেশি টাকা খরচ করতে না পারে, তারা আরবিতেই বই ছাপার অনুমতি নিলেন। দেখলে কি আরবি বই তেমন বেশি কাটে না বাজারে, পোকায় কাটে। আরবি ফার্সিতে পুরনো অনেক কিতাব তারা ছাপালেন। ওয়ারেন হেস্টিংস হচ্ছে হেদায়ার অনুবাদ করিয়েছিলেন 1772-এর পরে। কিন্তু এইগুলো ইংরেজদের কাজে লাগে, বাকি ছাত্ররা এগুলি পড়ে না। কলকাতায় সিভিল সোসাইটি যেটা বলে, তারা সকলেই নিজেদের উদ্যোগে স্কুল তৈরি করা শুরু করলেন। যেমন হিন্দু কলেজ একটা। 1835-এ এসে রামমোহন রায়ের পরামর্শ অনুযায়ী, আমরা যার নাম বলি ম্যাকলে, তখন উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল হয়ে আসছেন। আমি 3টা নাম বলছি। রামমোহন রায়, তিনি 1823-এ একটা চিঠি লিখেছিলেন যে এখানে আর সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করে কোনো লাভ নেই, ইংরেজি আমাদের শিখতে হবে, সুতরাং ইংরেজি কলেজের জন্য টাকা বরাদ্দ করুন। লর্ড অ্যামহার্স্টকে লেখা এই চিঠি 1823-এ রামমোহন রায় লিখেছিলেন। 1829 সনের দিকে বেন্টিং গভর্নর জেনারেল হয়ে আসলেন, এবং তার মন্ত্রিসভার সদস্যদের একজন ছিলেন এই টমাস বেবিংটন ম্যাকলে, যিনি এই পেনাল কোডের খসড়া লিখেছিলেন 1830-এর দশকের শেষে। সেটি 1860-এ এসে পেনাল কোড হিসেবে পাশ হয়। সেই লোক কিন্তু শিক্ষা বিষয়ক যে প্রস্তাব দিয়েছিলেন সেটা হচ্ছে আরবি, ফার্সি, সংস্কৃত এগুলির পরে সময় নষ্ট করে লাভ নাই, এগুলির মধ্যে কোনো মূল্যবান জ্ঞান নাই।
আমাদেরকে ইংরেজি শিখতে হবে, সুতরাং সমস্ত টাকাটা ইংরেজিতেই খরচ করা হোক। ওই যে 1813 সনের সিদ্ধান্তহীনতা, 1833-এ আবার টাকা বরাদ্দ হয়েছে, এবার টাকার পরিমাণ আরও বেড়েছে। 20 বছর পর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদের পুনর্নবায়ন হতো, 1835 থেকে নতুন আইন হলো। এইটা তখন গভর্নর জেনারেলের কাউন্সিলে আইন পাশ হয়েছে। গভর্নর জেনারেলের মন্ত্রিসভার 15 জন সদস্য, তখন ছিলেন মাত্র 5 জন, পরে 15 জন হয়েছিল। 5 জনের একজন ছিলেন ম্যাকলে। তারা বসে সকালবেলা তাদেরকে বলা হতো লেজিসলেটিভ কাউন্সিল, বিকেলবেলায় বলা হতো এক্সিকিউটিভ কাউন্সিল, একই জিনিস। তারা যে আইন প্রণয়ন করেছে, ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট অফ 1835, এটা হচ্ছে ম্যাকলের সেই প্রস্তাব বা মিনিটস অনুসারে। আমি এই লম্বা কথাটা এই জন্যই বললাম, ইংরেজি শিক্ষা প্রবর্তনের জন্য তারা দীর্ঘ সময় নিয়েছিলেন সরকারিভাবে, কিন্তু বেসরকারিভাবে ভারতের যারা ব্যবসায়ী শ্রেণী, কলকাতায় যারা বাসী, তারা সকলে মিলে আমরা ইংরেজি শিখবো, আমাদের ছেলে মেয়েদের ইংরেজি শেখানো বেশি লাভজনক, এবং পয়সা দিয়ে লোকে তখন ইংরেজি শেখা শুরু করলো। এইটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার পুরনো ইতিহাস। তারপরে 20 বছর পর্যন্ত ইংরেজদের মধ্যে একটা পুনর্ভাবনা হলো যে কোনো টাকা প্রাথমিক বিদ্যালয়ের জন্য ব্যয় করা হচ্ছে না। 1854 সনেতে ইংরেজরা প্রথম একটা শিক্ষানীতি প্রণয়ন করে, যেটাকে শিক্ষানীতি বলা যায়। ইংল্যান্ডে তখন বোর্ড অফ গভর্নর্সের, বোর্ড অফ ট্রেড বলতো, তার পার্লামেন্ট মেম্বার ছিলেন চার্লস উড বলে এক ভদ্রলোক। তার নামে একটা চিঠি ভারতে আসে 100 প্যারাগ্রাফওয়ালা, যেটাকে উডের ডেসপাচ বলা হয়। তাতে বললেন যে আমাদের মহা ভুল হয়ে গেছে, কি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য আমরা কোনো টাকা বরাদ্দ করি নাই। এটা একটা শিক্ষার ক্ষেত্রে মারাত্মক শূন্যতা তৈরি করেছে। এই বিদ্যালয়ে তারা বলা হয় ভারতে আমরা বিশ্ববিদ্যালয় স্থাপন করব। সেইটাই বিদ্রোহের পরে 1858-তে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ এবং বোম্বে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত হয়। এই সাথে এই সিদ্ধান্ত হয় নিম্ন বিদ্যালয়ে, এটা মনে রাখার কথা আপনাদের বলছি, অনেকে এটা উপেক্ষা করেন, উডের ডেসপাচটা আবার ছাপা দরকার, বিভিন্ন বইতে আছে কিন্তু আমরা মর্ম করি না। বলে কি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মাধ্যম অবশ্যই দেশীয় ভাষা হতে হবে, না হলে শিক্ষার বিস্তার হবে না। কারণ আমাদের কর্মচারী দরকার, শুধু তাই নয়, আমাদের সমাজে যদি আমাদের সমর্থক শ্রেণী তৈরি করতে হয়, শুধু ইংরেজির মাধ্যমে হবে না। এই 3 বছরের মধ্যেই তথাকথিত সিপাহী বিদ্রোহ শুরু হয় 57-তে, ফলে ওইটা বাস্তবায়ন হয় নাই। আপনি আমাকে জিজ্ঞাসা করতেন আপনি জানেন কিভাবে? আমি জানি এইভাবে যে 1867-68 সনে সিদ্ধান্ত হয় কলকাতায় তারা একটা সমিতি করবে, এটার নাম হলো বেঙ্গল সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন। এর উদ্যোক্তাদের একজন ছিলেন নবাব আব্দুল লতিফ, আরেকজন ছিলেন রেভারেন্ড জেমস লং, যিনি দীনবন্ধু মিত্রের নীল দর্পণ অনুবাদ করার কারণে ইংরেজ সরকারের আদালত কর্তৃক 1 মাসের কারাদণ্ডে দণ্ডিত এবং অনেক বেশি টাকা জরিমানা যার উপর করা হয়েছিল, এবং তিনি 1 মাস জেলও খেটেছিলেন। ইনি একজন ইংরেজ ধর্মযাজক পাদ্রী, ইনি অনুবাদ করেছিলেন। আসলে অনুবাদটা করিয়েছিলেন আরেকজনকে দিয়ে, মধুসূদনকে দিয়ে, কিন্তু উনি দায়িত্বটা নিয়েছিলেন আমি করেছি অনুবাদ, এই জন্য তাকে জেল খাটতে হয়েছে ইংরেজ কোম্পানির সমালোচনা করার জন্য। সেই ভদ্রলোক বললেন বাংলাদেশের মুসলমানরা তো শিক্ষার সাংঘাতিক পিছিয়ে আছে। তিনি একটা প্রবন্ধ লিখলেন 1869 সনে, ওই প্রবন্ধ আমার হাতে আছে, আমি পড়ে দেখতে দেখি, কন্ডিশন অফ দি মোহামেডানস অফ বেঙ্গল, মানে সিরিয়াস। ওই প্রবন্ধ আবার পুনর্মুদ্রণ হয়েছে ইদানিং, বেঙ্গল সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের প্রবন্ধ। তখন উইলিয়াম হান্টারের বইটা লেখা হয় তার 3 বছর পরে। তখন ভারতের নানা, আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের ইউজিসির মধ্য থেকে একটা সিদ্ধান্ত পাশ করিয়ে নিয়ে আসা কি কঠিন। তো ইংরেজ সরকারের মধ্য থেকে সিদ্ধান্ত পাশ হলো যে একটা শিক্ষা কমিশন হবে, সেটার সভাপতি হবেন উইলিয়াম হান্টার। 1882-তে তার রিপোর্ট বের হয়, এটা ছাপা হয় 2 বছর পরে 84-তে। সেই রিপোর্টটার একটা অংশ আমি নিয়ে আসছি, এখানে আপনাদের দেখাবো। নবাব আব্দুল লতিফ সেখানে সাক্ষ্য দিয়েছিলেন। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের মুসলমানদের শিক্ষা ব্যবস্থার দুরবস্থা কী। তখন নবাব আব্দুল লতিফের এই সাক্ষ্যের আগের কথাই বলি, ওই রিপোর্টে দেখাচ্ছে চার্লস উড 1854 সনে যে রিপোর্ট দিয়েছিলেন যে শিক্ষার মাধ্যম দেশীয় ভাষা হওয়া উচিত এবং সরকার সেখানে শতকরা 10 ভাগ করে সাহায্য করবে, যেটা আমাদের মঞ্জুরি প্রথার উৎস, গ্রান্টস ইন এইড, এই কথাটা ওই দলেরই প্রথম দেওয়া হয়। তারা কিছু কিছু দিয়েছেন, কিন্তু সারা বাংলাদেশে শিক্ষার প্রসার হয়নি। তখন 1882 সনের প্রথম ভারতীয় শিক্ষা কমিশন রিপোর্টে উইলিয়াম হান্টার দেখান যে মুসলিম শিক্ষার কোনো অগ্রগতি হয়নি। কীরকম অগ্রগতি হয় না সেটিতে আপনি 2-1টা জিনিস বোঝেন। মানে ছাত্রদের মধ্যে দেশের জনসংখ্যা অনুপাতে মুসলমানদের প্রথম ধরা পড়লো যে কি বাংলাদেশের মুসলমানরা 3টি বিভাগে মেজরিটি। প্রথম ভারতীয় সেন্সাস শুরু হয় 1865-তে। 72 সনে দেখা যায়
মুসলমানরা কিন্তু ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ডিভিশনের সংখ্যাগুরু, এমনকি প্রেসিডেন্সি এবং বর্ধমান বাংলার 8টি বিভাগে সেখানে তারা প্রায় 50%-এর কাছাকাছি। তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা প্রবন্ধ লিখে বললেন যে বাংলার ইতিহাস সম্পর্কে দু একটি কথা, যাতে দেখানে বাংলাদেশে এত লোক কবে মুসলমান হয়ে গেলে আমরা কখনো জানি না, কারণ ইংরেজরা মনে করতো বাংলাদেশ হিন্দু প্রধান দেশ। মানে তলে তলে যে মানুষের মধ্যে ধর্মান্তর হচ্ছে এইটা ইংরেজরাও খেয়াল করে নাই, হিন্দুরাও জানতো না। প্রথম সেন্সাসের পর 1871 সনে প্রথম যখন ফলাফল বেরোলো, তখন দেখা গেল বাংলাদেশের 3 বিভাগে মুসলমানের সংখ্যা গরিষ্ঠ এবং অপর 2 বিভাগে তারা কানায় কানায়। এরপরে তাদের মধ্যে একটা চৈতন্যোদয় হলো, এত মানুষ কিন্তু শিক্ষা তারা শতকরা 10 জন, জনসংখ্যা তারা কিন্তু শতকরা 55 জন, তাহলে তো ব্যাপক নাই। এই জন্য যখন আমি বলি যে পোস্ট মডার্ন এডুকেশনের কথা যখন বলেন, এই কথাটা বাদ দিলে বলা যাবে না। তখন শিক্ষার আন্দোলন শুরু হলো কীভাবে? ইংরেজের শিক্ষায় খুব বেশি ব্যয় করলো না, তখন প্রাইভেটভাবে যত আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় হয়েছে, এটা কিন্তু প্রাইভেট উদ্যোগে হয়েছে। এই কথাগুলোর জন্য আমাদের 2-একটা এভিডেন্স আপনাদের আমি দিই। এই বইটা যে আছে হিস্ট্রি অফ বাংলাদেশ, এটা এশিয়াটিক সোসাইটি থেকে বের হয়েছে 3 খণ্ডে। প্রথম খণ্ড পলিটিক্যাল, দ্বিতীয় খণ্ড ইকোনমিক, তৃতীয় খণ্ড হচ্ছে কালচারাল এবং অ্যান্ড সোশ্যাল। এখানে প্রফেসর জাহেদ আহমদের একটা প্রবন্ধ আছে স্টেট অ্যান্ড এডুকেশন নামে, সেখানে এই সমস্ত তথ্য উনি সংগ্রহ করেছেন। দেখা যাচ্ছে শিক্ষায় এই অনগ্রসরতা দূর করার জন্য হিন্দু মুসলমান উভয় পক্ষের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। এরপরে শিক্ষাক্ষেত্রে বড় ঘটনাটা হলো, কার্জন যখন ভারতে গভর্নর জেনারেল হয়ে আসবেন 1899-তে, শতাব্দী প্রায় শেষ, 1905-এর দিকে বিদায় নিলেন। এই মাঝখানে তিনি যে একটা বড় 2টো কাজ করেছেন, তা একটা হচ্ছে বঙ্গভঙ্গ সংক্রান্ত সিদ্ধান্ত, আসাম এবং পূর্ববঙ্গ নিয়ে একটা আলাদা প্রদেশ করবেন তিনি, আর পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা নিয়ে আরেকটা প্রদেশ করবেন। তার যুক্তি ছিল প্রশাসনিক সুবিধা, এত বড় প্রদেশ ম্যানেজ করা যাচ্ছে না। তার সমালোচকরা বলে থাকেন তার অভিসন্ধি ছিল অন্যরকম, হিন্দু মুসলমানদের মধ্যে তিনি একটা বিভেদ তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু এখানে আমার বক্তব্যের একটা অংশ আপনারা পাবেন যেটা নিয়ে বিতর্ক করতে পারবেন। আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাচ্ছি না। এটা কি, আমাদের এই কিছুদিন আগে মারা গিয়েছেন বদরুদ্দিন উমর। বদরুদ্দিন উমরের বাবা ছিলেন আবুল হাসিম, আবুল হাসিমের বাবা ছিলেন আবুল কাসিম, এরা ছিলেন লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য। উমর সাহেব মারা যাওয়ার আগে 94 বছর বয়সে মারা গেছেন। অনেক বই তিনি লিখেছেন, তার প্রগতিশীল লেখা সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু তিনিও মনে করতেন 1905 সনের বঙ্গভঙ্গ একটি সাম্প্রদায়িক ঘটনা। কিছুদিন আগে আরও বলি, বড় বড় লোকদের সাথে আমাকে দ্বিমত করতে হয় বলে এই লোকে আমাকে প্রায় সময় ভুল বোঝে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিব সাহেব, তার বয়স 93 বছর এখন, ওরা সমবয়সী, উনি এখনও বেঁচে আছেন। গত সপ্তাহে দিল্লিতে একটা সেমিনারে তিনি বললেন যে ভারতের কমিউনিস্ট পার্টি, উনি কমিউনিস্ট পার্টির এক অংশের মেম্বার বা সমর্থক, ঘনিষ্ঠ সমর্থক, সিপিআইএম এর সমর্থক। আর সিপিআই বলে একটা আছে, যখন বিভক্তির আগে 1964 সনে বিভক্তির আগে পর্যন্ত তারা এক পার্টি ছিলেন। উনি বললেন সেই সময়ের অভিন্ন কমিউনিস্ট পার্টি একটা মারাত্মক ভুল করেছিল। কি ভুল? তারা কংগ্রেস এবং মুসলিম লীগ 2টো পার্টিকেই সমান মর্যাদা দিয়েছিল, 2টোকেই জাতীয় দল ঘোষণা করেছিল। তাহলে ভুলটা কি? উনি বলছেন কংগ্রেস হচ্ছেন জাতীয় পার্টি, ভারতীয় জাতীয় মহাসভা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস INC, আর মুসলিম লীগ ছিল, অল ইন্ডিয়া মুসলিম লীগ ছিল একটা সাম্প্রদায়িক দল। কমিউনিস্ট পার্টি 1940-এর দশকে 2টোকেই জাতীয় দল হিসেবে স্বীকৃতি দিয়ে লীগ, কংগ্রেস এক হও, ইংরেজকে তাড়াও, এই ধরনের স্লোগান দিয়েছিল। এটা মারাত্মক ভুল ছিল। কে বলছেন? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সেরা ইতিহাসবিদ ইরফান হাবিব। তার ইতিহাসবিদ হিসেবে শ্রেষ্ঠত্বের কথা আমি অস্বীকার করছি না, কিন্তু তিনি যেটা বললেন সেটা সঠিক কিনা ভেবে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। আসলে তখন পূর্ববঙ্গ সহ ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলকে বলা যায় অবহেলিত অঞ্চল, অনুন্নত অঞ্চল, সেখানে জনগণের দাবি প্রকাশের উপায় কী ছিল? তাদের উপায় ছিল তারা ভারতের কেন্দ্রের সাথে সমান মর্যাদায় বাস করার অধিকার চেয়েছিলেন। বিশেষ করে ইংরেজরা চলে যাওয়ার পর হ্যাঁ, ভারত কিভাবে চলবে, এটা হচ্ছে এখন যে আমাদের দেশে আলোচনা চলছে না, জুলাই সনদ থাকবে কি থাকবে না, আপনারা জিনিসটা লক্ষ্য করেন, অথবা সংবিধানকে আমাদের একটা নতুন সংবিধান রচনা করতে হবে, না বর্তমান সংবিধানকে সংশোধন করতে হবে, নাকি যেমন আছে তেমন রেখে দিতে হবে। এখন বড় বড় পণ্ডিতরা, আজকেও প্রথম আলো পত্রিকা একটা একজনের সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে আইনের এক অধ্যাপকের, যে বলেছে আমাদের আগের সংবিধান যেমন আছে তেমন থাকলেই চলবে, তাতে সামান্য সংশোধন করলেই হবে। নানা মতের, নানা মুনির নানা মত আছে।
তখনও এরকম নানা তর্ক হচ্ছিল। তো ভারতের মুসলিম লীগ এমন একটা দল যেটা গঠিত হয়েছিল, তার মানে হচ্ছে কি আমরা সারা ভারতের মুসলমানদের স্বার্থ রক্ষা করতে চাই, কিন্তু এর ভিতরে তলে তলে আরও অনেক প্রশ্ন জড়িত ছিল যেগুলো আমরা আর গুরুত্ব দেই না। সেটা কি, ভারতের যে সমস্ত অঞ্চল প্রান্তিক হয়ে দাঁড়িয়েছে, যেমন পূর্ব বাংলা, সারা বাংলার মধ্যেও সে প্রান্তিক, সে কলকাতার হিন্টারল্যান্ড, এটা 1947 সালের দেশভাগের পরে বোঝা গেছে। তো এই ধরনের আরও বহু অঞ্চল ছিল, তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের একটা আঞ্চলিক যাকে বলা হয় ন্যায় বিচারের দাবিও ছিল। এই দাবিগুলোর সারমর্ম আকারে ভারতের উত্তর পশ্চিম অঞ্চল এবং ভারতের পূর্বাঞ্চল এখানকার লোক, এমনকি ভারতের দক্ষিণাঞ্চলেরও কেউ কেউ মনে করছিল কি আমাদের উপর দিল্লির যে নিষ্পেষণ, ইংরেজরা দিল্লিকে কেন্দ্র করে যেটা করছে, বিশেষ করে 1911 পরে যখন রাজধানী দিল্লিতে চলে গেল, তখন এটার বিরুদ্ধে প্রতিকার স্বরূপ অনেকে জাতীয় দাবিকেও তাদের নানা রকম সম্প্রদায়ের নামে প্রকাশ করেছে, মানে অর্থাৎ ধর্মীয় জাতির নামে প্রকাশ করেছে, কিন্তু যার মধ্যে আঞ্চলিক জাতীয়তা আরও উপাদানগুলো নিহিত ছিল। এতদিন পরে ইরফান হাবিবের মতো জ্ঞানী লোকও সেটা না বোঝার ভান করছেন। বদরুদ্দৌর সাহেব একই কথা বলেছেন, 1905 সনের বঙ্গভঙ্গ ছিল একটা সাম্প্রদায়িক ঘটনা, কিন্তু যদি ঘটনাটা একটু ভিন্নভাবে দেখেন এক সেকেন্ডের জন্য, যে এটা তো আসাম এবং পূর্ববঙ্গের অবহেলিত অঞ্চলের মানুষের জন্য ঢাকাকে কেন্দ্র করে নতুন একটি প্রদেশ সৃষ্টি তো বটে। এই যে গান আজকে সকালবেলা আগে আমরা দাঁড়ালাম সবাই জাতীয় সঙ্গীত আকারে, আমি শ্রদ্ধা রেখেই বলছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানের মর্মটা কী ছিল? বাংলাকে দ্বিখণ্ডিত করা হয়েছে এটাকে না মানার জন্য শোক করে তিনি এই গানটা লিখেছিলেন, যে পূর্ব বাংলা পশ্চিম বাংলার সম্পর্ক অবিচ্ছেদ্য, এটাকে বিচ্ছেদ করা যাবে না, মাকে কেটে দুটুকরা করা যাবে না। মহাত্মা গান্ধী একই কথা বলেছিলেন 1947 সনের কিছু আগে, যে আমার মৃতদেহের উপর, আমার লাশের উপর ভর করে শুধু ভারতকে দুভাগ করা যাবে। এই কথাগুলো বলছি কি, ভারত ভাগ আর বাংলা ভাগ শুধু এক কথা নয়, এমনকি বাংলা ভাগও শুধু ভাগ নয়, এটা নতুন প্রদেশ সৃষ্টিও বটে। যদি আপনি নতুনভাবে দেখেন যে ঢাকাকে, মুঘল আমলের রাজধানী ছিল ঢাকা, সেই রাজধানী মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে এটা কলকাতায় চলে গেছে, সেখান থেকে আবার ফিরে এসেছে, কিন্তু সমগ্র বাংলার রাজধানী হিসাবে নয়, বরঞ্চ আসামের একটা অংশকে নিয়ে আসাম এবং পূর্ববঙ্গ মিলে একটা নতুন ইউনিট তৈরি করা। এর মধ্যে ইংরেজদের অভিসন্ধি যাই হোক না কেন, বাংলাদেশের ঢাকার মানুষেরা এটাকে সমর্থন করেছে। যেমন ভাই গিরিশচন্দ্র সেন, যিনি কোরআনের পর্যাপ্ত পূর্ণাঙ্গ অনুবাদ প্রথম করেছেন, একজন ব্রাহ্ম উচ্চ বর্ণের হিন্দু, গিরিশচন্দ্র সেন 1880 দশকে তিনি কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদ সম্পূর্ণ করেন। এর আগে অনেকে অনুবাদ করেছেন অংশ অংশ খণ্ড খণ্ড, তার অনুবাদটা ছিল সাধু বাংলায় প্রথম। উনি অনেকগুলো তফসির অনুবাদ, তফসিরে হোসাইনি সহ সব বাংলা অনুবাদ করেছেন, তার অজস্র বই আছে, লোকে জানে না। উনি আত্মজীবনীতে লিখেছেন, 1910 সনে প্রকাশিত আত্মজীবনীতে, ঢাকায় নতুন প্রদেশ সৃষ্টি হয়তো ভালো হলো আমাদের হিন্দু মুসলমান উভয়ের জন্য, চট্টগ্রাম আমাদের বন্দর হবে, ঢাকা রাজধানী হবে, পূর্ব বাংলার অবহেলিত মানুষের লেখাপড়ার উন্নতি হবে, তখন শিক্ষায় আসলে উন্নতি শুরু হলো। আমি জাহেদা আহমেদের রেফারেন্স দিয়ে বলছি, আপনাদের অনেকে জানেন, দুটো ঘটনা হলে হঠাৎ পূর্ববঙ্গের শিক্ষার অগ্রগতি শুরু হলো। একটা হচ্ছে এই বঙ্গভাগ করা বা নতুন প্রদেশ সৃষ্টি করা, যেটা পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিণত হলো। আরেকটা কাজ ছিল যে তখন পূর্ববঙ্গের পাটের দাম বেড়ে গেল। এই 1900 সনের পর থেকে বাজারে, বিশ্ববাজারে পাটের দাম বাড়ায় পূর্ববঙ্গের বহু লোকের হাতে হাতে পয়সা হলো, তাদের ছেলে মেয়েদেরকে তারা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে। এটা যদি মার্ক্সীয় ভাষায় বলেন, একটা কুলাক সম্প্রদায়ের সৃষ্টি হলো, ধনী কৃষক সম্প্রদায়, জোরদার বলা হয় তাদেরকে বাংলার মুসলমানদের মধ্যে। এটা রংপুর থেকে ময়মনসিংহ, সিলেট পর্যন্ত সব এলাকায়। ময়মনসিংহের ছেলেরা, এমনকি আসাম থেকে ছেলেপেরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, এবং ইস্ট বেঙ্গল রেলওয়ের হেডকোয়ার্টার চট্টগ্রামে হলো, কারণ আসামের চা বাগান থেকে চা তো চট্টগ্রাম হয়ে রপ্তানি হতো। মানে নানা অর্থনৈতিক কারণে শিক্ষার একটু প্রসার হলো। আমার বক্তব্য হচ্ছে এটাই। এখন আমরা যখন পোস্ট মডার্নের কথায় আসবো, দেখা দিল বাংলাদেশের শিক্ষার মাধ্যমটা ছিল দেশের উপরের শ্রেণীতে ওঠার একমাত্র হাতিয়ার। তার আরেকটা প্রমাণ দেই, মুসলিম লীগ গঠন কী করে হলো। ঢাকায় 1906 সনে যেটা হয়েছিল মোহামেডান এডুকেশনাল কনফারেন্স, সেই কনফারেন্সের শেষ দিনে ঘোষিত হলো 1906 সনের 30শে ডিসেম্বর, এই যে ঢাকার শাহবাগে যেখানে এখন আপনার চারুকলা ইনস্টিটিউট, চারুকলা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ, সেই জায়গাতে নবাবদের বাগানের মধ্যে সিদ্ধান্ত হয়, এখানে যেখানে জাতীয় জাদুঘর আছে ওই জায়গাতে, যে এখানে একটা রাজনৈতিক দল গঠন করতে হবে আমাদের কংগ্রেসের অনুকরণে, কারণ কংগ্রেসের 87 জন সদস্যের মধ্যে মাত্র 2 জন মুসলমান। স্যার সৈয়দ আহমদ বললেন, প্রথম দিকে আমরা এটা লক্ষ্য করছি, পরে মুসলমানদের বলছে তোমাদের এটা দিয়ে কিছু হবে না, তোমাদের আলাদা আলাদা
সংগঠন করতে হবে। তখনই কিন্তু মোহামেডান এডুকেশনাল কনফারেন্স শুরু হয়েছে। এটা 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর হতো। ঢাকায় সর্বশেষ কনফারেন্সটা হয় 1906 সনে, তখনই মুসলিম লীগ গঠিত হয়। মানে শিক্ষার সূত্র ধরে এই রাজনৈতিক দলের সূত্রপাত, এটা বলতে চাচ্ছি আমি। এবং হিন্দুদের মধ্যেও যেমন 1886 সনে অ্যাংলো বেদান্তিক কলেজ লাহোরে তৈরি হয়েছে, দয়ানন্দ অ্যাংলো বেদান্তিক কলেজ। এটার 10 বছর আগে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নামে শুরু হয় আলিগড়। আলিগড় তো প্রথম দিনই বিশ্ববিদ্যালয় হয় নাই, নাম ছিল কি এম এ ও কলেজ। মোহামেডান এম, অ্যাংলো এ, ওরিয়েন্টালের ও, এম এ ও কলেজ। এখন শুনলে মাও মাও মনে হয়, মাও সত্যি কোনো কথায় মাও কলেজ তিনি করে গেছিলেন। 50 বছর পরে 1921 সনে, যে বছর ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, যে বছর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তার ছোট্ট বিদ্যালয় থেকে, সেই বছরই আলিগড় কলেজটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আয়ু কিন্তু 1921 সন থেকে শুরু। কারণটা কি? তখন এখন কার্জনের কাছে ফিরে যায়। কার্জন সাহেব ক্ষমতায় এসে একটা আইন করলেন 1904 সনে, বঙ্গভঙ্গের বাইরে। এটা কি? তিনি লিখেন ইউনিভার্সিটিজ অ্যাক্ট, বিশ্ববিদ্যালয় আইন। আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষা দেওয়া হতো না, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে আমরা বলি না 1858 থেকে, 1858 থেকে 1904 পর্যন্ত তাতে কোনো শিক্ষা দেওয়া হতো না। এটা ছিল অ্যাফিলিয়েটিং কলেজ, কলেজ অ্যাফিলিয়েটিং একটা বোর্ডের মতো। তার কাজ ছিল সিলেবাস প্রণয়ন, সুপারভিশন এবং কোয়ালিটি কন্ট্রোল, পরীক্ষা নেওয়া, মানে এক্সামিনেশন এবং সিলেবাস, কারিকুলাম, এটাই ছিল বিশ্ববিদ্যালয়ের কাজ। অনেক বললেন কি বিশ্ববিদ্যালয়ের আইনের মাধ্যমে কার্জন যখন অনেক নিয়ন্ত্রণ করা শুরু করলেন, বলে কি অনেক কলেজে এমনি পাশ হয়ে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ শ্লথগতি হচ্ছে। এই জন্য অনেক করা করলেন যে সরকারি প্রতিনিধি বেশি থাকবে, সরকারের বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তখন আশুতোষ মুখার্জি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তিনি বললেন যে তা আমি এই সুযোগ গ্রহণ করব। তখন তিনি বিশ্ববিদ্যালয়ে MA পড়ানোর সূত্রপাত করলেন 1904-এর পরে। এখন বঙ্গবন্ধু বিরোধী আন্দোলন চলছে, একই সাথে আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারণেও ইংরেজ বিরোধী আন্দোলনের মধ্যে কলকাতার উচ্চ বর্ণের হিন্দুরা আন্দোলন শুরু করেছেন। আমি এই কথাগুলো একসাথে বললাম এই কারণে, এই সুযোগে নতুন নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা উভয় মহলে শুরু হলো। বিশ্ববিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ও নিজের খরচে তৈরি করলে সরকার কোনো কোনোকে এইড দেবে, কতগুলিকে এইড দেওয়া হবে না। আমি স্ট্যাটিস্টিক দিলে দেখবেন, ধরেন 1300 স্কুল তৈরি হয়েছে, তার মধ্যে 700 সরকারি, 33টা মাত্র সরকারি উদ্যোগে, আর 700 মতো সরকারের এইডেড, বাকিগুলি প্রায় 600 মতো কোনো সরকারের সাহায্য ছাড়াই। এই পদ্ধতিতেই 1916 সনে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, হিন্দু বিশ্ববিদ্যালয়। ওই পদ্ধতিতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, এটা সরকারি উদ্যোগে, তখন এটাকে মস্করা করে বিরোধীরা বলতো এটা মক্কা বিশ্ববিদ্যালয় হয়েছে। এগুলো তো কোনো তো মুছে যায় না রেকর্ড থেকে। অর্থাৎ ওইটা হচ্ছে হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড়েরটা হচ্ছে মুসলিম বিশ্ববিদ্যালয়, ঢাকাটাকেও মুসলিম বিশ্ববিদ্যালয় বলে ব্যঙ্গ করার চেষ্টা হয়েছে। আমি যে তখন শিক্ষার একটা ছিল, এগুলি লাগবে না এখন, ওই সামনে দেন। আমার বক্তব্য শেষ করার আমি প্রশ্ন নেব। আমাদের বক্তব্য হচ্ছে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক প্রতিযোগিতার মধ্য দিয়ে ভারতবর্ষে ইংরেজি শিক্ষা প্রসারের লড়াইটা চলে। তখন কেউ প্রশ্ন করে নাই শিক্ষার মিডিয়াম ইংরেজি হবে না বাংলা হবে। ইংরেজি আমলে আমাদের শিক্ষার বিস্তারটা কিভাবে হয়েছে আমি দুটো কথাই বলছি। রাষ্ট্রীয় উদ্যোগে বিশেষ শিক্ষার বিস্তার হয়নি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রাষ্ট্র উদ্যোগ নিয়েছে কলকাতা, মাদ্রাজ এবং বোম্বে। অনেক পরে তারা লাহোরে একটা বিশ্ববিদ্যালয় করে 1882-তে, এবং অন্যান্য প্রদেশেও বিশ্ববিদ্যালয়ের দাবি আসে। সেই দাবির শেষে ইংরেজ শাসনের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়। আর কতগুলো হচ্ছে ইংরেজদের উদ্যোগে নয়, যেমন বেনারস হিন্দু ইউনিভার্সিটি 1916 সনে হয়, প্রথম মহাযুদ্ধের মধ্যে। সবগুলোর মধ্যে উদ্যোগটা ছিল নিজের সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার বাসনা। গোটা জাতীয় শিক্ষার চাইতে সাম্প্রদায়িক। রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত প্রবন্ধ লিখেছেন, হিন্দু বিশ্ববিদ্যালয় নামে প্রবন্ধ আছে রবীন্দ্রনাথের। ঢাকা বিশ্ববিদ্যালয় নামে তার কোনো প্রবন্ধ নাই, অনেকে প্রচার করে থাকেন, কিন্তু হিন্দু বিশ্ববিদ্যালয়ে তার কিন্তু প্রবন্ধ আছে 1916 সনে লেখা। এবার রবীন্দ্র রচনাবলী আমাদের কাছে অ্যাভেলেবল, আপনারা দেখতে পারেন। তো এই হচ্ছে শিক্ষা বিস্তারের কাহিনী। মূল হলো কি, 1947 পর্যন্ত আমাদের শিক্ষা বিস্তারের মধ্যে যেটুকু বা হয়েছে, এটা উভয় সম্প্রদায় রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তারের পাশাপাশি কীভাবে শিক্ষাক্ষেত্রে বিস্তার করা যায়। বরঞ্চ শিক্ষা বিস্তারটাই ছিল রাজনৈতিক স্বায়ত্তশাসন পাওয়ার পথে একটা প্রধান হাতিয়ার। অর্থাৎ উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না। আমরা লেখাপড়া করি কী জন্য বলে, মানুষ হওয়ার জন্যে। কিন্তু মানুষ হওয়ার জন্য খুব কম লোকে লেখাপড়া করে, বাস্তব সত্য হচ্ছে। সে চাকরি পাওয়ার জন্য লেখাপড়া করে,
সে সরকারি চাকরিতে যাওয়া মানে হচ্ছে শাসন ক্ষমতার আংশিক অংশীদার হওয়া, রাজনীতিবিদ হওয়ার জন্যে। এই কথাটা যদি আমরা মনে রাখি, এই যে কলোনাইজেশন অফ হায়ার এডুকেশন, কলোনাইজেশনটা ইংরেজ থেকে আইসা এখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বানিয়ে দেয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয় তখন এটা এখনও লোকে বলে গাল গল্প হিসেবে, এটা অক্সফোর্ড অফ দ্য ইস্ট, প্রাচ্যের অক্সফোর্ড। বলে কেন? এটা ইংরেজরাই বলতো। অক্সফোর্ড ক্যামব্রিজ যেমন রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি ছিল, আমরা ঢাকাকে সেভাবে রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি করব। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে চালু হয় তখন তার ছাত্র সংখ্যার সর্বোচ্চ ছিল 700 জন। 3টা হলে বিভক্ত ছিল, একটা মুসলিম হল, একটা হিন্দু হল জগন্নাথ হল, আর একটা ছিল ঢাকা হল যেখানে হিন্দু মুসলিম বই থাকতে পারতো। এই 3টা দিয়ে শুরু হয়। ডিপার্টমেন্ট ছিল 4-5টা মাত্র। আপনাদের কাহিনী যে শুনলাম এখানে কীভাবে শুরু হলো বিশ্ববিদ্যালয়, অনেকটা একই কায়দায়। তারপরে অগ্রগতি কী হয়েছে বোঝার জন্য বলছি, 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত ছিল? 986 জন, 1000ও নয়। এবং তখন একটু করে যখন ছাত্র সংখ্যা বাড়তে শুরু করলো তখন আমাদের সমস্যা, তখনই বলছে 986 জনের রাখার মতো তাদের রেসিডেন্সিয়াল ফেসিলিটি নাই। কারণ সমস্ত বিশ্ববিদ্যালয় মিলে হয়তো 600 ছাত্রের জন্য আবাসিক সুবিধা আছে, বাকিরা থাকবে কোথায়? এই ছোট বিশ্ববিদ্যালয় নিয়ে এত কথা হয়েছে। এটাকে দমানোর জন্য আমি অন্য কথা বলবো না, রমেশচন্দ্র মজুমদার যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ ভাইস চ্যান্সেলর ছিলেন, তার যে স্মৃতিকথা, তার বই পড়লে দেখা যাবে তিনি সেখানে দেখিয়েছেন কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্ট, এখন যেটাকে আমরা সেনেট বলি, কোর্ট এবং সিন্ডিকেটের মেম্বাররা, এটাকে এক্সিকিউটিভ কাউন্সিল বলতো, তারা কীভাবে বিরোধিতা করেছে বিশ্ববিদ্যালয় বিলুপ্ত করে দেওয়ার জন্য। আমি বলতে চাচ্ছি আমাদের কলোনির যুগের রাজনীতিতে 2টো ধারা, একটা হচ্ছে ইংরেজ, আর একটা হলো সম্প্রদায় ভিত্তিতে হিন্দু মুসলমানের প্রতিদ্বন্দ্বিতা। এইটা বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করেছে। কে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবে, কে শিক্ষক হবে, কে ছাত্র হবে, এমনকি কে ছাত্র হবে এটাও নিয়ন্ত্রণ করেছে। মজার ব্যাপার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করার সময় মনে হয়েছিল এটা একচেটিয়া মুসলমানদের বিশ্ববিদ্যালয় হবে। বাস্তব কি বলে, হিন্দু ছাত্ররা ছিল সংখ্যাগরিষ্ঠ, আর শিক্ষকদের মধ্যে প্রফেসর হওয়ার মতো কোনো মুসলমান পাওয়া যায়নি। মুসলমানরা ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা তার নিচে। তখন অ্যাসিস্ট্যান্ট লেকচারার বলে একটা পদ ছিল। অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রথমে অ্যাসিস্ট্যান্ট লেকচারার হিসেবে শুরু করেছিলেন 1936 সনে। না, আব্দুর রাজ্জাক জাতীয় অধ্যাপক। 1938 সনে তিনি প্রথম ফুল লেকচারার হন। তারপরে 9 বছরে তার কোনো প্রমোশন হয়নি। 1945 সনে তিনি বিলেতে যান। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। তখন রিডার ছিলেন এফ রহমান, আহমেদ ফজলুর রহমান, যিনি একজন বড়, যার নামে হল আছে এখন। এই ছিল দুরবস্থা। সব কথা বলে আর সময় নষ্ট করবো না। পাকিস্তান হওয়ার পরের কাহিনী আপনারা অনেক বেশি জানেন। পাকিস্তান হওয়ার পরে প্রথমে আজকের বক্তৃতায় আমি বলেছি ফজলুর রহমানের নেতৃত্বে পাকিস্তান এডুকেশন কনফারেন্স হয় করাচিতে। সেখানে বলছি পাকিস্তান যেহেতু একটা আদর্শভিত্তিক রাষ্ট্র, এটা মোহাম্মদ আলী জিন্নাহর কথার বিপরীত। কিন্তু এই লিখবেন প্রত্যেক জায়গার মধ্যে সাবোটেজ আছে। আমরা তো হরে ধরে অন্ধকার রাত্রে সব গাবিকে কালো মনে হয়, আমরা সব পাকিস্তানিকে অপরাধী মনে করি, এবং আমরা মনে করি পাকিস্তান যেহেতু আমাদের এখানে গণহত্যা চালিয়েছে সুতরাং মোহাম্মদ আলী জিন্না অপরাধী। মোহাম্মদ আলী জিন্না যেহেতু বলেছে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উর্দু হবে সুতরাং তিনি অপরাধী। কিন্তু মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানকে কখনোই আদর্শভিত্তিক ইসলামী রাষ্ট্র করতে চাননি। পাকিস্তানের যে কোনো ইতিহাসবিদের লেখা থেকে পড়েন, উনি বলেন পাকিস্তান হবে সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এতদিন আমরা হিন্দু মুসলমান ছিলাম, এখন আমরা পাকিস্তানি। উনি বলতেছেন বক্তৃতায়, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতেই বলতেছেন 1948 সালের গোড়াতেই, যে এখন তুমি হিন্দু, তুমি মুসলমান, এটা ভুলে যাও, পাকিস্তান গড়ে তুলতে হবে। তোমরা যারা নিয়তির কারণে পাকিস্তানের ভিতরে পড়েছো হিন্দু, তোমরাও এখন পাকিস্তানি। অনুরূপভাবে যে মুসলমানরা হিন্দুস্তানে রয়ে গেছেন, ইরফান হাবিবের বাবা মোহাম্মদ হাবিবের মতো, যে আপনারা ভারতের ভালো নাগরিক হন। এটা তো জিন্নার উপদেশ। জিন্নার উপদেশ মানে আইন নয়, আমি বলছি তিনি এটা বলেছেন, তার উপরে অযথা মিথ্যা দোষারোপ করে লাভ নেই। কিন্তু পরে ফজলুর রহমান কিন্তু ওখান থেকে সরে গেছেন জিন্না বেঁচে থাকার সময়ে, যে পাকিস্তান একটি আদর্শিক রাষ্ট্র, আইডিওলজিক্যাল স্টেট। এই বইয়ের মধ্যে আছে সেই কথা, এই যে জাহেদার লেখার মধ্যেও। সুতরাং পাকিস্তানের ভাষা হইতে হবে উর্দু। একটা ধারণা আমাদের অনেকে আছে যে 3টা ভাষা হচ্ছে ইসলামিক, একটা মানে ওরিয়েন্টালিস্ট বলে আরবি, ফার্সি এবং তুর্কি। এটা হচ্ছে ইউরোপিয়ান ওরিয়েন্টালিস্টদের ভাষা কথা। বার্নার্ড লুইসের মতো যারা এখন ওরিয়েন্টালিস্ট হিসেবে পরিচিত, আমেরিকার সেরা অধ্যাপক, তার মধ্যে এই 3টা হচ্ছে ইসলামিক ল্যাঙ্গুয়েজ। এখন তুর্কিরা মনে করে না যে তাদের ভাষা মানে বাদ দিয়ে আরবি গ্রহণ করতে হবে। এই জন্য মুস্তফা কামালের সময় সেটার একটা মীমাংসা তারা করেছে, তারা আরবি হরফে বাদ দিয়ে এখন রোমান হরফে তুর্কি ভাষা লিখতেছে। মানে উৎপত্তির দিক থেকে তুর্কি আর আরবিতে কোনো সম্পর্কই নাই।
আরবির ধর্মীয় কারণে ফার্সিকে যেমন প্রভাবিত করেছে, তুর্কিকেও প্রভাবিত করেছে। তুর্কির ভোকাবুলারি 50% আরবি, সেটা আলাদা প্রশ্ন। বাংলাতেও এরকম আরবির প্রভাব আসছে, হিন্দিতে এটা বেশি এসেছে বলে এটা উর্দু হয়েছে। উর্দু তো আসলে হিন্দি ভাষা, যার মধ্যে অতিরিক্ত ফার্সি শব্দ ব্যবহার করা হয়, এবং মানুষের মুখের জবানে যেটা তৈরি হয়ে গেছে সেটাই হচ্ছে হিন্দুস্তানি ভাষা। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এরা তো সকলেই ভাষার নাম দিয়েছিলেন হিন্দুস্তানি। যেমন বাংলার ভাষা বাংলা হয়েছে কি জন্য? বাংলাদেশের লোক যে ভাষায় কথা বলে সেটাই বাংলা। এই তর্কটার কোনো মীমাংসা হয় নাই। আমরা বাংলায় কথা বলি এই জন্য আমাদের বাঙালি বলা হয়, নাকি বাংলাদেশের লোক যে ভাষায় কথা বলে তাকে বাংলা ভাষা বলা হয়? এটা বাংলার ভাষা, প্রমাণ দিচ্ছি। নাতানিয়াল ব্রাসি হালেদ, যাকে ভুল উচ্চারণ অনেকে হেলহেড বলে, সেই হালেদ সাহেব তিনি নিজের নাম বাংলায় হালেদ লিখতেন, হ আকার ল আকার দ। তার যে বই সেটার নাম কি? এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, 1778। এটাই বাংলা ভাষায় মুদ্রিত প্রথম বই বলি, এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। আপনারা ফ্যাক্সিমিলি দেখতে পারেন। তাহলে বোধ প্রকাশন শব্দশাস্ত্রম ফিরিঙ্গিনাম উপকারার্থম হালেদ ইংরেজি ক্রিয়তে, উনি সংস্কৃতে লিখেছেন তার নিচে বোধ প্রকাশনম শব্দশাস্ত্রম বলে ফিরিঙ্গিনাম উপকারার্থম হালেদ ইংরেজি ক্রিয়তে। অর্থাৎ বোধ প্রকাশ করার জন্য শব্দশাস্ত্র ফিরিঙ্গিদের উপকারের জন্য, ফিরিঙ্গি মানে ইউরোপীয়দের উপকারের জন্য ইংরেজ লেখক হালেদ কর্তৃক লিখিত বই হালেদ ইংরেজি ক্রিয়তে, মানে রিটেন বাই হালেদ দি ইংলিশম্যান for the benefit of the Europeans to understand and to use the Bengali language. বইয়ের নাম হচ্ছে A Grammar of the Bengal Language. এটা যে বেঙ্গলি হয়েছে সেটা তারপরে, এই জন্য হচ্ছে বাংলাদেশে যে ভাষায় কথা বলা হয় এটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, হিন্দুস্তানে যে ভাষায় কথা বলা হয় হিন্দুস্তানি ল্যাঙ্গুয়েজ, ওইটাকে আমরা উর্দু বলি। উর্দু তো একটা তুর্কি শব্দ, টুপি যেমন তুর্কি শব্দ, দারোগা যেমন তুর্কি শব্দ, উর্দুও তুর্কি শব্দ। উর্দু মানে যেখানে উর্দি পড়া লোকেরা যে ভাষায় কথা বলে সেটাই উর্দু। এবং অ্যাকচুয়ালি উর্দু মানে হচ্ছে ক্যাম্প, আর্মি, ক্যান্টনমেন্ট। তো ভাষা যে নানা পদ দিয়ে আসছে আমাদের মধ্যে, আমি বলছি তখন একটা সংস্কার হলো উর্দুই হবে পাকিস্তানের একমাত্র লিঙ্গুয়া ফ্রাঙ্কা। অথচ পাকিস্তানের শতকরা 3 বা 6 জন লোক বড় জোর উর্দুয় কথা বলে। বিশেষ করে করাচিতে যে সমবেত মহাজের সম্প্রদায়, যারা উত্তর ভারতে গেছে লিয়াকত আলীর মতো, পারভেজ মুশারফের মতো, ওই জাতীয় পরিবারগুলির লোকেরা কিন্তু উর্দুতে কথা বলে। সিন্ধু ভাষার সাথে, সিন্ধি ভাষার সাথে উর্দুওয়ালাদের মহাবিরোধে কলকাতা মানে করাচি অচল। পাঞ্জাবের লোক তো পাঞ্জাবিতেই কথা বলে। তারপরেও তারা বলছে কি পাকিস্তানকে আমরা যদি উর্দু শেখাতে চাই, পশ্চিম পাকিস্তানের লোকেরা যদি আত্মসমর্পণ করে পূর্ব বাংলা করবে না কেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1947 সনে এই তর্কে প্রবৃত্ত হয়েছিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর জিয়াউদ্দিনের সাথে। জিয়াউদ্দিন বললেন যে সারা ভারতের মুসলমানদের মধ্যে ঐক্য বিধানের জন্য বাংলাদেশের মুসলমানরা তো আত্মত্যাগ করতেই পারে। শহীদুল্লাহ বললেন এইটা আত্মত্যাগ করার একদিনের ঘটনা নয়, আমরা আমাদের ভাষা ত্যাগ করতে পারি না। তবে এক কাজ, শহীদুল্লাহর সাথে রসিক লোক ছিলেন, উনি বলেন এক কাজ করো, তোমরাও উর্দু বাদ দাও, আমরাও বাংলা বাদ দেই, আসো আরবিকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করি। কিন্তু এটা পাকিস্তানিরা মেনে নেয় নাই, তারা উর্দু চাইছে। এই সমস্ত কথা এই জন্য বলছি যে শিক্ষানীতির ক্ষেত্রে প্রথম বিরোধ ছিল সেইটা। তারপরে ভাষা আন্দোলন হলো, 54 সনের নির্বাচন হলো, পাকিস্তানের সামরিক প্রথম 1956 সনের সংবিধান হলো, তখন তারা একটা বিরাট আপোষ করলেন। আপোষটা কি? যে পশ্চিম পাকিস্তানের 4টি প্রদেশকে একীভূত করে এক ইউনিট করবে, আর পূর্ব বাংলার নাম হবে পূর্ব পাকিস্তান। 1956 সনের আগের নাম পূর্ব পাকিস্তান ছিল না। মানে কি? তোমরা শতকরা 50, আমরা শতকরা 50, এটার নাম হলো প্যারিটি। সোহরাওয়ার্দী সাহেব আওয়ামী লীগের নেতা বলেন হ্যাঁ এখন সাম্য প্রতিষ্ঠিত হয়েছে, পূর্ব বাংলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এটা সোহরাওয়ার্দীর প্রথম আপোষ পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যে, এবং প্রধানমন্ত্রী হয়ে 13 মাস ছিলেনও বটে। আপোষটার ফলাফল কী দাঁড়ালো? পূর্ব বাংলা তার নাম হারালো, এক ইউনিট পূর্ব পাকিস্তান হলো। আইনটা 1955 সনে উদ্যোগ নেওয়া হয়, 56 সনের সংবিধান চালু হওয়ার সাথে এই নমেনক্লেচার চালু হয়। ইস্ট বেঙ্গল বিকেম, দেখেন যারা আইনের ছাত্র তারা জানেন ইস্ট বেঙ্গল স্টেট একুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট, ইস্ট পাকিস্তান না, ইবিএসএটি। তো এইটা 10 বছর পূর্ববঙ্গ থাকার পর এটা পূর্ব পাকিস্তান হলো। আচ্ছা পশ্চিম পাকিস্তানে হলো কি? আপনার 4 ইউনিট মিলে একটা প্রদেশ হলো পশ্চিম পাকিস্তান, সিন্ধু, পাঞ্জাব, বালুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ হলো। এর রহস্যটা কি? অনেকে খেয়াল করে না, 1947 সনের দেশভাগের সময় সারা পাকিস্তানের জনসংখ্যা শতকরা 63% ছিল পূর্ববঙ্গে, আর পাকিস্তানে ছিল 37%। এই তথ্য অনেকেই ভুলে গেছেন এখন। যদি কেউ এই তথ্য জানতে চান, আবুল মাল আব্দুল মুহিত নামক একজন মন্ত্রী ছিলেন না গত সরকারের, অর্থমন্ত্রী, তার লেখা বই আছে স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন পাকিস্তান
এখনও আছে বাজারে, ইউপিএল থেকে ছাপানো। সেই বই থেকে দেখলে প্রথম কয়েক পৃষ্ঠার মধ্যে পাবেন এই তথ্য। তারপরে জনসংখ্যার আদান প্রদানের ফলে পশ্চিম এবং পূর্বের মধ্যে মানুষ আসা যাওয়া করছে, তো তখন পূর্ব বাংলার জনসংখ্যা হয়ে গেল 56 পাকিস্তানের। ভারত থেকে অনেক মহাজের পশ্চিম পাকিস্তানে গেছে, সেই জন্য তাদের সংখ্যা দাঁড়ালো 44। আর পূর্ব বাংলা থেকে অনেক হিন্দু, প্রায় 1 কোটির মতো হিন্দু, কেউ বলে 1,20,00,000 হিন্দু পশ্চিমবঙ্গে ভারতে চলে যায়। এই কারণে জনসংখ্যার ভারসাম্য দাঁড়ায় 56 এবং 44। পূর্ব বাংলায়, পূর্ব পাকিস্তানে 56, পশ্চিম পাকিস্তানে 44। সরহার্দি এটাকে আরও কমিয়ে আনলেন, 56কে 50 মেনে নিলেন। আমরা একটা বাংলা প্রবাদ আছে না, যাহা 52 তাহা 53, সরহার্দি যাহা 56 তাহা 50। এইভাবেই একটা সাম্য তৈরি হলো পাকিস্তান আমলে। তারপরে হলো কি, একটা শিক্ষা কমিশন হলো 1959 সনে। আমার বয়স তখন 1 বছর। এই কমিশনের প্রধান ছিলেন SM শরীফ বলে এক ভদ্রলোক, এটাকে শরীফ কমিশন রিপোর্ট বলে, এটা বাংলাতেও বেশি ছিল। অনেকে এটাকে ভুল করে হামুদুর রহমান কমিশন বলে। হামুদুর রহমান কমিশন হচ্ছে 1964 সনে, হ্যাঁ সেটা। তারপরে আইয়ুব খান ক্ষমতাচ্যুত হওয়ার পর ইয়াহিয়া খানের আমলে আরেকটা শিক্ষা কমিশন হয়, সেটা রিপোর্ট বেরিয়েছে কিন্তু এটার কাজ হয় নাই। তাহলে পাকিস্তান আমলে আমি ফজলুর রহমানের শিক্ষানীতি সংক্রান্ত সম্মেলন, শরীফ কমিশনের রিপোর্ট, হামুদুর রহমানের রিপোর্ট, এবং পরবর্তীকালে আইয়ুব পরবর্তী, আমি নামও ভুলে গেছি, অনেক বিচারপতির অধীনে আর একটা কমিটি হয়েছিল। এইগুলি হচ্ছে পাকিস্তানের শিক্ষানীতি। এরপরে আমরা এখন বলে পোস্ট মডার্ন এজ। আমি পোস্ট মডার্ন এজ বলতে বাংলাদেশে বোঝাচ্ছি 71-এর পর। এটা সংজ্ঞায় মিলবে না স্যার। আমি বলছি যে এখন বাংলাদেশে আমাদের নীতিটা কি। ওই সময় আমরা কত আন্দোলন করেছি যে শিক্ষার মাধ্যম বাংলা হতে হবে। 1956 সনের আগে 54 সনে যে নির্বাচন হয়, তাতে বলা হয়েছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা দুটোর একটি বাংলা হতে হবে। আমরা উর্দুকে উচ্ছেদ চাই না, শুধু বাংলার সমানাধিকার চাই। আমরা তো বলতে পারতাম সংখ্যাগরিষ্ঠের ভাষা হিসেবে বাংলাই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, সেটা কিন্তু আমরা করি না। আমরা বলছি দুটোর মধ্যে আমরা শুধু সমানাধিকার চাচ্ছি, সেটাও দেওয়া হচ্ছে না। শেখ সাহেব যে 6 দফা আন্দোলন পেশ করেছিলেন, তার সার কথা ছিল এটাই, পূর্ববঙ্গের সংখ্যাগরিষ্ঠতা দূরের কথা, তাকে সমানাধিকারই দেওয়া হচ্ছে না। এই দাবি কিন্তু কোনোটাই শেখ সাহেবের অরিজিনাল নয়। 1950-এর দশকে সব দাবি পাকিস্তানের গণপরিষদে উঠেছে। তখন যে আওয়ামী লীগের যে অংশ মৌলানা ভাসানীর নেতৃত্বে ছিলেন, তারা এই দাবি তুলেছেন। কিন্তু দুর্ভাগ্য বিষয়, এইটা হচ্ছে নিয়তির পরিহাস, 60-এর দশকে মৌলানা ভাসানী ওই দাবিটাকে কমিয়ে ফেললেন। তিনি চীনের সাথে খাতির করার জন্য, লোকে বলে, আইয়ুব খানের সাথে একটু নরম নীতি গ্রহণ করলেন। আর তখন আওয়ামী লীগের নতুন নেতা শেখ মুজিবুর রহমান সরওয়ারদের মৃত্যুর পরে ওই আগের ফেলে দেওয়া দাবিগুলোকেই সামনে নিয়ে আসলেন এবং তিনি জয়ী হলেন, আপনারা জানেন। তো আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা কী শিক্ষানীতি গ্রহণ করলাম, এটা দিয়ে আমি শেষ করছি। ইংরেজরা $10,000 দিয়ে যেটা শুরু করেছিল, সেটাকে তারা 20 বছরের মধ্যেই কেবলমাত্র ইংরেজিতেই খরচ করা হবে এই পদ্ধতিতে গেলেন। এবং আমরাও নিজ খরচে ইংরেজি শেখা শুরু করলাম। তো ইংরেজি শেখার ফলে আমাদের কী লাভ হয়েছে সেটা আপনারা জানেন। আমাদের বিশ্ববিদ্যালয় হয়েছে, আমরা ইংরেজি কিতাব পড়তে পারি, আমরা প্লেটো অ্যারিস্টটল পড়তে পারি, কিন্তু আমরা কি হারালাম সেটা কিন্তু আমরা জানি না। ইংরেজিতে এটাকে বলে কাউন্টার ফ্যাকচুয়াল। যদি এমন হতো তাহলে কেমন হতো। আমাদের বাংলা প্রবাদ তো আছেই, যদির কথা নদীতে। সুতরাং এটা আমি আর বলতে পারছি না। যার দাঁড়ালো কি, আমি এখন কয়েকটা ফল দেখাই। 1881 সালে যখন হান্টার কমিশনের রিপোর্ট হয়, তখন ভারতে তারা গুণে দেখে তাদের পদ্ধতি অনুসারে স্বাক্ষর লোকের সংখ্যা কত আন্দাজ করেন তো। হোয়াট ওয়াজ দ্য রিপোর্ট? 1%। সারা ভারতবর্ষে তখন শিক্ষিতের হার ছিল 1%। 100 জনের মধ্যে একজন লোক নাম দস্তখত করতে পারে। তাহলে ইংরেজ শাসনের 100 বছরের বেশি সময়ে আমাদের কি উন্নতি হয়েছে, এটা একটা উদাহরণ। আর আমরা বলছি কলকাতা বিশ্ববিদ্যালয় হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে অনেক, এটা ঠিক যে শিক্ষার পরিমাণগত অনেক উন্নতি হয়েছে। 1946 সনে আমাদের দেশে শিক্ষিতের হার কত ছিল? সারা ভারতের শিক্ষা হার সম্পর্কে আমি দুটো পরিসংখ্যান পেয়েছি। একটা হচ্ছে 12%, আর একটা 17%। পাকিস্তান অংশ বাদ দিলে। পাকিস্তান অংশের মধ্যে পশ্চিম পাকিস্তানের খবর আমি জানি না, পূর্ববঙ্গের খবর হচ্ছে 6 জন। 1947 সনে যখন দেশ ভাগ হয়, স্বাক্ষরের সংখ্যা ছিল 6 জন। এখন আমরা বলছি 74 জন বা তার চেয়ে বেশি। তার মানে নিশ্চয়ই আপনি পরিমাণগত বৃদ্ধি হয়েছে। গুণের কথা আমি বলবো না, কারণ গুণের কথা প্রত্যেক লোকই নিজের মতো করে বিচার করে। আমি যাকে নির্গুণ মনে করি, অনেকে মনে করে তার মতো গুণী হয় না পৃথিবীতে। অনেকে বলে আমাদের মা বাবারা ভালো ইংরেজি জানতেন, আমরা এখন আমাদের ইংরেজি খারাপ হয়েছে। কারণ শিক্ষার মাপকাঠি হিসেবে আমরা ইংরেজি জানা ভালো মন্দকেই গ্রহণ করেছি। কিন্তু এই কথা ব্যাপক সত্য যে যখন পৃথিবীর সব দেশে, এখানে সময়ের কথাটা গুরুত্বপূর্ণ, 1930-এর দশকে সারা পৃথিবীতে তখন
প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা বিস্তারের উদ্যোগ প্রত্যেক উন্নত দেশ নিয়েছে। আমি সাম্প্রতিক একটা উদাহরণ দিই। 1950-এ পাকিস্তান, ভারত এবং দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের অর্থনৈতিক উন্নতি এবং শিক্ষার হারের লেভেল কাছাকাছি ছিল, কিন্তু দক্ষিণ কোরিয়ার শ্রমিকদের আজকে গড়পড়তা শিক্ষার হার হচ্ছে, একজন শ্রমিক কারখানায় যে কাজ করে তার গড়পড়তা শিক্ষার মান কত? 10 বছর। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইতে আমি পড়ছি, এই বছর বেরিয়েছে কেমব্রিজ থেকে, বিষ্ণুপ্রিয়া গুপ্ত, সেখানে লিখছেন ভারতে এটার মান 3.4 বছর। আমাদের পূর্ব বাংলায় এটার হার 2 বছর হবে না। অর্থাৎ যদি আপনার শিক্ষিত শ্রমিক শ্রেণী না হয়, সাধারণ শ্রমিক যাদেরকে আনস্কিল লেবার বলা হয়, তাদের ভাষা জ্ঞান যদি না থাকে, তাহলে তাদেরকে দিয়ে আপনি চতুর্থ শিল্প বিপ্লব কোনো প্রথম শিল্প বিপ্লব করতে পারবেন না। এখন বিশ্ববিদ্যালয়ে আমরা সিএসসি ডিপার্টমেন্ট খুলতেছি, আমরা অনেক ট্রেনিং দিচ্ছি। এই কাহিনীটা যদি আপনি পাঠ করে যাবেন, তাতে মনে হবে যে আমরা অনেক অগ্রগতি করছি, কিন্তু আমাদের প্রয়োজনের তুলনায় সেটা নস্যি। অথচ তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়া এই 1950 থেকে 2000 সনের মধ্যে যে শিল্প উন্নতি করেছে, সেইটা পাকিস্তানও করতে পারে নাই, ভারতও করতে পারে নাই, বাংলাদেশ তো পারেই নাই। তার একটা কারণ উন্নয়নের মধ্যে হচ্ছে আমাদের কৃষির বিকাশের দুর্বলতা, সেটা আমি আজকে আলোচনা করব না। আরেকটা হচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকাটা। আমাদের ঐতিহাসিক ভুল হচ্ছে, এটা আমার বক্তব্য, প্রাথমিক শিক্ষায় আমরা সবচেয়ে কম বিনিয়োগ করেছি, তার চেয়েও কম বিনিয়োগ করেছি মাধ্যমিক শিক্ষায়। আমরা যেটা করেছি গুপ্তদের জন্য, বিলেতের বোর্ডিং স্কুলের অনুকরণে আমরা কতগুলো ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করেছি। যখন গোটা জাতির দিক থেকে তাকাবেন, আমরা সকলেই চাই, আমি সম্প্রতি উত্তরবঙ্গ ভ্রমণে গিয়েছিলাম গত বিপ্লবের পরে, জনসাধারণের অনুরোধে আমি প্রায় 8-10টা জেলা ঘুরেছি। ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, এই সমস্ত এলাকায় ঘুরেছি। সব জায়গাতে আমি একটা দেখলাম, রংপুর ক্যাডেট কোচিং। সবাই ক্যাডেট কলেজে ছেলে ভর্তি করাতে চায়। রাস্তা রাস্তা স্লোগান, এনজিওর স্লোগান খুব বেশি, মানে ক্ষুদ্র ঋণ আর হচ্ছে রংপুর ক্যাডেট কোচিং। সব জায়গাতেই কিন্তু ফেস্টুন ঝুলতেছে, আপনার ছেলেকে ভর্তি করার, তার জীবনের সার্থকতা নির্ভর করে ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার উপর। রংপুরে একটা ক্যাডেট কলেজ আছে বোঝা যাচ্ছে, আবার মহিলা ক্যাডেট কলেজে 2-1টা হয়েছে। এই যে পূর্ব পাকিস্তানের প্রথম ক্যাডেট কলেজ তৈরি হয় 1958 সনে, তার আগে সিদ্ধান্ত হয়, তখন এর নাম ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ। পরে যখন অন্যান্য ক্যাডেট কলেজ হলো, ঝিনাইদহ হলো, রাজশাহীতে হলো, ময়মনসিংহে হলো, ময়মনসিংহটাকে এখন বলা হয় মির্জাপুর, ওইটার নাম হলো ফৌজদারহাট। তো আমি ক্যাডেট কলেজকে ঈর্ষা করছি না, কিন্তু সেইখানে যেই পরিমাণ রিসোর্স, ভালো শিক্ষক, শিক্ষার ব্যবস্থা, আলাদা আলাদা হলে থাকা, রেসিডেন্সিয়াল হলের বাইরে একজনও থাকতে পারে না, 10টার সময় বাতি নিবে ঘুমিয়ে পড়তে হয়, ভোর 4টার সময় উঠতে হয়, এই অধিকার থেকে আমাদের অন্যান্য ছাত্রছাত্রীরা কেন বঞ্চিত হবে? বঞ্চিত হবে একটা কারণে, আমাদের রিসোর্স নাই। কিন্তু আমাদের কি সত্যি রিসোর্স নাই? পৃথিবীর যে কোনো দেশে জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে অন্ততপক্ষে শতকরা 6 টাকা খরচ করতে হবে জাতীয় আয়ের, যেটাকে জিডিপি বলে। আমরা তো 2 ভাগের বেশি কখনোই খরচ করি নাই। তার মধ্যে 1 ভাগ তো নষ্ট হয়, আপনারা জানেন। আমি এখানে এসব শুনতে পাচ্ছি যে সরকারি বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে চাকরি বাকরি দেওয়ার একটা হাট বাজার। শিক্ষিত এবং যোগ্য লোকের তুলনায় এলাকার এই কজন লোককে আমার চাকরি দিতে হবে। এমপি সাহেবের পরামর্শ আছে, মন্ত্রী সাহেবের পরামর্শ আছে, এমনকি ভাইস চ্যান্সেলর সাহেবের আত্মীয় আছে। স্যার আপনাকে মেন করছি না, আমার আত্মীয় আছে। এই হচ্ছে বাস্তব অবস্থা। তো এই যে বিস্তর আমাদের বিশ্ববিদ্যালয়ের অপচয়, সেটার কথা বাদ দিলাম। আমরা যে পরিমাণ বিশ্ববিদ্যালয়ে উৎসাহী হয়েছি 1990-এর পরে, যেমন ধরেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে, এতে আমাদের দুঃখিত হওয়ার কিছু নাই। কিন্তু তার হারাহারি আমাদের উচ্চ বিদ্যালয়ে বাড়ছে না কেন? এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান যদি ভালো না হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে আমরা ভালো ছাত্রছাত্রী পাবো না। এবং আরেকটা দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অভিমান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, উনিও ছিলেন, আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় এত অভিমানী যে তারা আমাদের এসএসসি, এইচএসসি বা এ লেভেল, ও লেভেল পরীক্ষাকে বিশ্বাস করে না। বর্তমান মাদ্রাসার শেষ পরীক্ষা থেকে তারা বিশ্বাস করে না, তারা আলাদা ভর্তি পরীক্ষা নেবেন। এবং তারা সাধারণ ভর্তি পরীক্ষায় যারা টিকে আসবে তাদেরকে তারা বিশ্বাস করছে না, তাদের মান খারাপ হয়ে যাবে, তাদের আলাদা পরীক্ষা নিতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুদিন খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতাম, মানে সম্প্রতিকালে আধুনিক ভাষা ইনস্টিটিউটে আমি ফরাসি বিভাগে পড়াতাম। তো একদিন দেখি আমার সামনে অনেক রুটি এবং মুরগি চলে আসছে। আমি ক্লাস থেকে এসে রুমে আসলাম, আমি এত মুরগি রুটি কোথা থেকে আসলো? গ্রিল করা মুরগি এবং রুমালি রুটি। তা আমাকে ডিরেক্টর সাহেব ছিলেন, তো বলে যে এটা আমরা আজকে পরীক্ষার ডিউটি দিয়েছি, তো আপনাকেও দিলাম আর কি ভাগ। তো আমি কিসের পরীক্ষা দিলেন? বলে এই যে ভর্তি পরীক্ষা নিলাম আমরা, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা তখন। এবং সেই পরীক্ষা থেকে তারা কত টাকা পায়? খুব বেশি না,
লজ্জাই লাগে। ইনভিজিলেশন ডিউটি খাতাটা দেখে তারা 23,000 কি 27,000 এরকম টাকা পায়। এই টাকার জন্য তাদের এত লোভ যে তারা গোটাটা বিশ্ববিদ্যালয়কে হত্যা করতে তাদের দ্বিধা করে না। সারা দেশে বিশ্ববিদ্যালয়ের যদি আপনি এসএসসি কে বিশ্বাস না করেন, দাখিল ফাজিলকে বিশ্বাস না করেন, না করুন। একটা কেন্দ্রীয় আমেরিকানরা যেমন টোয়েফল টেস্ট নেয়, IELTS নেয়, GET নেয়, আপনি সারা দেশে তো একটা GED পরীক্ষা নিতে পারেন। আমেরিকানরা GMAT পরীক্ষা নেয়, তারপরে GRE পরীক্ষা নেয়। একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট ব্যবস্থা তো বাংলাদেশে করা যায়, সেটার রেজাল্ট এবং ওই মেজারিতে আপনি ভর্তি করবেন, কিন্তু এটা করবেন না। এই জন্য কলোনাইজেশন অফ হায়ার এডুকেশন বলতে যেটা বোঝানো হচ্ছে, এখন একটা জিনিস আমরা বুঝছি, যদি শিক্ষার মাধ্যম ইংরেজি না করি তাহলে যেন আমাদের শিক্ষা কিছুই হবে না। আসল কথা ছিল যে দেশে শিক্ষার বিস্তার করা, সেটার বিরুদ্ধে। এখন আমার কথা আপনাদের অনেকের পছন্দ হবে না, আমাদের এখন বর্তমান যিনি শিক্ষা বিষয়ের মন্ত্রী আছেন, হ্যাঁ, ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, তিনি না আচ্ছা ছিলেন যিনি আগে আর কি, ওনার একটা লেখা আমি পড়েছিলাম ডেইলি স্টার পত্রিকায় 2004 সনের দিকে। উনি বলছেন আমাদের দেশে শিক্ষার বিস্তারটা বেশি হয়ে গেছে। এটা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব অত্যন্ত জ্ঞানী লোক এবং অত্যন্ত বড় অর্থনীতিবিদ, সব স্বীকার করে বলছি। আমার তো দুর্ভাগ্য, ওমর সাহেবের বিরুদ্ধে বলতে হলো, ইরফান হাবিবের বিরুদ্ধে বলতে হলো, এখন ওয়াহিদুদ্দিন মাহমুদের বিরুদ্ধে আমাকে বলতে হবে। মানে তাকে প্রতিপক্ষ খাড়া করতে হচ্ছে আমার। ওনারা বললেন কি দেশে এখন প্রাথমিক শিক্ষার বিস্তার বেশি হয়ে গেছে, এখন কর্তব্য হচ্ছে এটাকে টেনে ধরা। কিন্তু এইভাবে তো উনি বলেন না, এটা আমার ব্যাখ্যা। উনি কি বলেছেন, আমি অনুবাদ করতে গিয়ে তো আমি একটু ডিস্টর্ট করছি। উনি বলছেন কি এখন কোয়ালিটি বাড়াতে হবে। শিক্ষার পরিমাণগত বৃদ্ধি বেশি হয়েছে, কোয়ান্টিটেটিভ এক্সপানশন হ্যাজ অলরেডি টেকেন প্লেস মোর দেন উই ক্যান অ্যাফোর্ড। উই হ্যাভ টু নাও ফোকাস অন কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্ট। শিক্ষার গুণগত বিদ্যার দরকার। তার সার কথা হলে কি ইংরেজি মিডিয়ামে লেখাপড়া করলেই আমাদের এই গুণগত বৃদ্ধি হবে। একটা আমি উকিলদের অনেকে বলতে শুনেছি, ঢাকা আমি কিছুদিন আইন চর্চা করার চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছি। সেখানে বলে কি বড় বড় উকিলেরা, আমি নাম বলতেছি না, বললে শত্রু সংখ্যাটা বাড়তেই থাকবে, কারণ উকিলদের কাছে বারবার যেতে হয় মামলা করার জন্য। ওরা বলছে যে আমাদের এখানে তারা 70-80 জন লয়ার আছেন, তারা তারা ইংরেজিতে ভালো বলতে পারেন। তারা বলছে এই যে বাংলা ভাষা 7,000 লয়ারের নাম আছে আমাদের এই হাইকোর্টের উকিলদের তালিকায়। তখন আমি যখন গিয়েছিলাম 2003 সনে, বলে যে এই বাংলা ভাষী উকিলেরা এসে হাইকোর্টের মানটা কামিয়ে ফেলতেছে। তো এই হচ্ছে আমাদের উচ্চ শ্রেণীর চিন্তার কয়েকটা নমুনা দিলাম। তো এখন আমি শুধু ভাষাতে আলোচনা সীমিত রাখলাম, এখন বিষয় কীভাবে আলোচনা সেটা আরও স্বতন্ত্র বিষয়। এই বিষয়ে আমার অভিজ্ঞতা খুব ভালো নয়, এটা আরও লোক খারাপ হবে। আমাদের বিজ্ঞান শিক্ষার দিকে আমরা খুব জোর দিয়েছিলাম, ভোকেশনাল শিক্ষার দিকে জোর দিয়েছিলাম। এখন যেমন ধরেন একটা কলেজ করেছিলাম আমরা, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, এটা পাকিস্তানের বলে জোর দেওয়ার একটা ফসল। আমি বহুদিন সমালোচনা করেছি যে গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন। অর্থনীতিকে আমরা বলতাম পলিটিক্যাল ইকোনমি, আদিতে অর্থনীতি মানে ছিল হোম ইকোনমিক্স। এরিস্টটল মানে ঐকোস শব্দের অর্থ হচ্ছে গ্রিক ভাষায় হোম, বাড়ি। তো ঐকোনমিয়া মানে হচ্ছে, নমিয়া মানে ল অফ দি হাউস, মানে কেমন করে মিতব্যয়িতা করে আপনার হাউস চালানো হয়। হাউস মানে জমিদারি আর কি, এস্টেট। সেইটা তোকে বলা, পরে দেখা গেলো কি এইটা ঘরে যে আপনি মিতব্যয়িতা অর্থাৎ আপনার ব্যয় কমানো এবং আয় বাড়ানো, এই নীতি যদি গোটা রাষ্ট্রের ক্ষেত্রে বা দেশের ক্ষেত্রে প্রয়োগ করি, পলিটির ক্ষেত্রে, তাহলে এটা হবে পলিটিক্যাল ইকোনমি। এইভাবে শাস্ত্রের নাম হয় পলিটিক্যাল ইকোনমি। ইকোনমিয়া পরে বলে পলিটিক্যাল ইকোনমিয়াতে পরিণত হয়। এখন পলিটিক্যাল ইকোনমির নামটা বদলাইয়া আমরা ইকোনমিক্স করেছি, সেটাও বেশি দিন আগের কথা নয়। ইংরেজরা যা করে তাই ধর্ম নয়, সেখানেও শেখার বিষয় আছে। তখন আমরা একটা নতুন বিষয় করলাম, নাম দিলাম হোম ইকোনমিক্স। আবারও ঘুরে ফিরে স্কোয়ার ওয়ানে চলে আসলাম। তো বহুদিন আমি সমালোচনা করার পরে একদিন হঠাৎ দিকে যাচ্ছিলাম, এই গত 21শে ফেব্রুয়ারিতে আমি ওদিকে যাচ্ছিলাম। ইডেন কলেজ আমাকে দাওয়াত দিয়েছে, আপনারা যেমন দাওয়াত দিয়েছেন, কি জানি না, বিপ্লবের পরে আমার একটু চাহিদা বেড়ে গেছে, তো বলে যে এখানে আসেন। তো ইডেন কলেজে সব মহিলাদের কলেজ, ওখানে গেলাম। যাওয়ার পথে দেখি কি এই কলেজের নাম বদলে গেছে, গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম। এখন নাম দিয়েছে কি জানেন কলেজের নাম? কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স। হ্যাঁ, ঢাকা অ্যাফিলিয়েশন কলেজ, এবং সেইটা আবার লিখছে বাংলায়। আমাদের সমস্যা হচ্ছে কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, এইটা বাংলায় লিখেছে এবং রূপালী হরফে ঝকঝক ঝকঝক করছে, নামটা বদলে গেছে। কখন কি হয়েছে জানি না। আমাদের সাংবাদিকরা এগুলো রিপোর্টটা ঠিকভাবে করে না। সায়েন্সেস লেখে নাই, শুধু সায়েন্স লিখেছে। আমাদের যেমন ফাইন আর্টস কলেজ, বহুদিন লিখছে ফাইন আর্ট।
এটা যে আর্টস এই কথা ওর জানে না। আমাদের ইংরেজি হচ্ছে এরকমই, আমরা অল্প শিক্ষিত লোক, আমরা কোনো রকমে ইংরেজিটা হাতে পায়ে ধরে চালাচ্ছি। এইভাবে কি একটা জাতি চলে? আমি এখন শেষ করি সকালবেলা যেটা বলতে চেয়েছিলাম, এখন একটা বোর্ড থাকলে দেখাতে পারতাম, একটা জিনিসের নাম উচ্চারণ করেছিলাম অষ্টাদশ শতাব্দীর বড়মিয়ার নট। বড়মিয়ার নট হচ্ছে 3টা সার্কেল আপনি এমনভাবে আঁকবেন যে তার যে কোনো একটা সার্কেল কাটলে বাকি দুটোও খুলে যায়। আমি এক উদাহরণ দিয়ে বলি, আপনাদের তরমুজ কাটতে বলি, আমি তরমুজটা 2 টুকরা করেন, সর্বোচ্চ কয়টা কোপ দিয়ে আপনি, সর্বনিম্ন কয়টা কোপ দিয়ে পারবেন? একটা কোপ দিলে এটা 2 টুকরা হয়। 2টা কোপ দেওয়া লাগে না। একটা তরমুজকে 2 ভাগ করতে হলে একটা কোপ দেওয়া লাগে। একটা ছাগলের যদি ধড় এবং মাথা আলাদা করতে একটা কোপ দেওয়া লাগে, তাই না? কাজেই দুটো রিংয়ের মধ্যে দুটোকে আলাদা করতে হলে একটা রিং ছিঁড়লেই হয়, দুটো তো আলাদা হয়ে গেল। এখন একটা ছিঁড়ে 3টা রিংকে আলাদা করবেন কিভাবে? এরকম একটা নট আছে, এটা আমি আপনাকে করে দেখাতে পারতাম দড়ি থাকলে। একটা দড়ি দিয়ে করলেন, তারপর আর একটা দড়ি বসালেন, আরেকটা এমনভাবে চালাবেন যেটার উপর দিয়ে যাবে দ্বিতীয়বারও সেটার উপর দিয়ে যাবে, আর যেটা নিচে দিয়ে যাবে দ্বিতীয়বারও সেটা নিচে দিয়ে যাবে। তাহলে দেখবেন যে এমন একটা গিরা হবে যেটা এমন যে যার যে কোনো একটা কাটলে 3টে আলাদা হয়ে যাবে। 3টা কাটতে হবে না, 2টোও কাটতে হবে না। এই সম্পর্কটা হচ্ছে পুঁজি, রাষ্ট্র এবং জাতি বা জনগণ, মানে এই 3টাই আপনার লাগবে, কিন্তু একটা বিচ্ছিন্ন হলে চলবে না। আমার বক্তব্য হচ্ছে এটাই। তো সেই হিসেবে শিক্ষার ক্ষেত্রে এখন আমাদের হচ্ছে কি, আমরা ইংরেজি শিখি কী জন্য? আত্মবিকাশের জন্য নয়, মানুষ হওয়ার জন্য নয়, অথবা এমনকি ইংরেজি সাহিত্য পড়ে শেক্সপিয়ার বিশেষজ্ঞ হওয়ার জন্য নয়, সেরকম 2-4 জন তো আছেই, আছে বাজারের জন্য। আমরা যেন চাকরি পাই ইংরেজি জানার জন্য। আমরা এইটা হচ্ছে আন্তর্জাতিক বাজারের ডিক্টেট, যে আমাকে বিশ্ব নাগরিক হওয়ার জন্য নয়, বিশ্ব বাজারে একজন উপযুক্ত কর্মচারী বা শ্রমিক হবার জন্য যে মিনিমাম শিক্ষা দরকার সেটা আমরা পাবো। আমেরিকা গেলে যেন চাকরি পাই, কানাডায় গেলে যেন বসত করতে পারি, এটা হচ্ছে ইংরেজি শিক্ষার পেছনে একটা মোটিভেশন। কিন্তু একটা জাতি হয় তার যে আত্মভাব বা আত্মপরিচয়ের মাধ্যমে, সেটা কি? আমি জাতি হয়ে উঠে কীভাবে? প্রথমে আমার যে চিহ্ন লাগে, ভারতবর্ষে আমি যে বলি অনেকগুলো ভাষা আছে, ভারত আসলে একটা জাতি নয়, এটা বললে অনেকে খেপে যায়। ভারতের নানা জাতির একটা ফেডারেশন। ভাষাই হচ্ছে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যারা এই দেশে বাস করি তারা বাংলায় কথা বলি, বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের জাতির একটা মার্কার। এখন এর ভিতরে দেখা যায় কি, আমরা কেউ হিন্দু আছি, কেউ মুসলমান আছে, কেউ অন্য জাতি আছে, কেউ নানা রকম বিশ্বাস করি, আমাদের অন্য আবার একটা জাতীয়তার আভাস আসে। কিন্তু রাষ্ট্র যখন করতে হবে, আমাকে এটা মধ্যস্থতাকারী রাষ্ট্র করতে হয়। এই জন্য বললাম, আমরা একবার জনগণ হিসেবে জাতি, আবার আমরা অ্যাপারেটাস হিসেবে, আমাদের প্রতিনিধি হিসেবে পরিচালনার জন্য একটা রাষ্ট্র করেছেন। গোটা জিনিসটা কিন্তু একটা ওভারল্যাপিং। আবার এটাকে গেতেছে আমাদের আন্তর্জাতিক ভ্রাতৃসংঘের সদস্য হয়েছে, আমরা জাতিসংঘের সদস্য অথবা বিশ্ববাজারের সদস্য। এখন আমাদের লেখাপড়াটা আমরা কি উদ্দেশ্য করব, এটা দিয়ে আমি শেষ করলাম, এখনই শেষ করছি আমি। আমার বক্তব্য হচ্ছে, জাতিসংঘ অথবা বিশ্ববাজারে অংশগ্রহণ করা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে, সেই জন্য আমাদের ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। কিন্তু আমরা শুধু ইংরেজি পড়ে আমরা কেমন জাতি হতে পারবো? আমাদের নিজেদের ভাষা এবং নিজেদের পরিচয় এবং নিজেদের জাতি গঠনের লেখাপড়ার মাধ্যমটা কি হবে, মানে লেখাপড়ার উদ্দেশ্যটা কি হবে, সেটাই হচ্ছে মাধ্যম। উদ্দেশ্যই মাধ্যম। এখানে দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ, মাধ্যমটাই উদ্দেশ্যকে করে। অনেকের ধারণা যে কি আমাদের এই বাংলাটা একটা বিড়ম্বনা, এটা বাদ দেই, এটা বাড়িতে কথা বলবো। আমরা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে শুধু নয়, আমরা কোর্টে, অফিসে, ব্যাংকে ইংরেজি চালাবো, কারণ এটাই আমাদের বিশ্ববাজারের সাথে সংযুক্ত। আমরা অন্য কিছুকে ছোট করে বিশ্ববাজারটাকে বড় করে তুলছি। এটার নাম দিয়েছি আমরা গ্লোবালাইজেশন। এইটাই হচ্ছে আপনার বক্তব্যের এইটাই, কলোনাইজেশন অফ হায়ার এডুকেশন ইন দ্য পোস্ট মডার্ন এরা। এটা কবে শুরু হয়েছে আমি সে তর্ক করছি না, 1980-র পরে না 70-এর পরে না 60-এর পরে, সে তর্ক করা যাবে। একটু থামবো এখন, আপনাদের প্রশ্ন নেওয়ার সময় সেটা আলোচনা হবে। দ্বিতীয় জিনিসটা হলো, জাতি হিসেবে গড়ে ওঠার জন্য আমরা পাকিস্তান আমলে কি বাঙালি ছিলাম? আমরা ছিলাম বটে, কিন্তু আমরা এটা বড় করে বলি নাই। আমরা এখন পাকিস্তানের জাতি হয়েছে, এটা জিন্নাহ সাহেব যেমন বলেছিলেন, আমাদের অনেকে হুক্কা হুয়া করেছিলেন। প্রভু যত বলে, মানে পারিষদ দলে বলে তার শতগুণ। 1971-এ দেশ স্বাধীন হওয়ার পর এখন সবাই বাঙালি হয়েছেন। আহমদ ছফা সাহেবের একটা বিখ্যাত বই আছে, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। তার প্রথম পৃষ্ঠায় তিনি লিখেছেন, বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না। আর এখন যা বলছেন, 1972-এর নভেম্বরে উনি বলছেন, শুনলে দেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না।
তারপরে তিনি বলেন বুদ্ধিজীবীরা আগে পাকিস্তানি ছিলেন, এখন বাঙালি হয়েছেন, তাও ঠেলায় পড়ে। তা আমরা কি ঠেলায় পড়ে বাঙালি হব, না নিজেরা হয়ে? এই কথা আমাদের মীমাংসা করতে হবে। এটা আমরা মীমাংসা করতে পারি নাই। আপনাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করে আমি সকালে যা বলেছি সেটা পুনরাবৃত্তি করছি, যে বিশ্ববিদ্যালয়ের নাম লেখার সময়ও একটা প্রতীকী তাৎপর্য আছে, যে আমি কোন ভাষাকে আমার জাতীয় পরিচয়ের ভাষা হিসেবে ব্যবহার করছি। যদি বা আমার ভাষা বিকশিত না হয়, তাহলে আমার কর্তব্য হয় এটাকে বিকশিত করার সাধনা করা। এই বিষয়ে যদি বই না থাকে, বইয়ের সঙ্গে যদি শতকরা 10টা থাকে এই বছর, আগামী বছর শতকরা যেন 20টা হয়, সেই চেষ্টা করা। এইটা আপনারা সঠিক কাজ করেছেন। অন্তত বিশ্ববিদ্যালয়ে প্রথম গেটে ঢোকার সময় ইমপ্রেশনটা হয়, ভিতরে যত ইংরেজি লেখেন না কেন, বাইরে কিন্তু এটা ভালো আছে, ইসলামী বিশ্ববিদ্যালয়। তা আপনি আরবি লেখেন, আরবি আন্তর্জাতিক ভাষা, আমাদের জন্য আন্তর্জাতিক ভাষা, অথবা আপনি সেমি আন্তর্জাতিক বলতে পারেন, কারণ জাতিসংঘের যে 6টি ভাষা এখন আছে তার মধ্যে আরবি একটি, এবং সেইটাও হয়েছে 1973-এর পরে। মনে রাখবেন, এটা কোরআনের কারণে হয়েছে তা আমি মনে করি না, এটা তেলের কারণে হয়েছে। কারণ জাতিসংঘের ভাষা দিতে হলে তেল দিতে হয়, তেল মানে আক্ষরি করতে, পেট্রোলিয়াম বেচার পর যে অর্থ হয়েছে সেটা দেওয়ার জন্য সেটা হয়েছে। এর আগে ভাষা ছিল কি? প্রথমে আন্তর্জাতিক ভাষা ছিল ফরাসি, 1920-এর পর 8 নম্বর আন্তর্জাতিক ভাষা হয়েছে ইংরেজি, ফরাসি 2 নম্বরে চলে গেছে। কিন্তু জার্মানরা যুদ্ধে পরাজিত হয়েছে এবং জার্মান ভাষার বক্তার সংখ্যা বাংলার চেয়ে কম, জার্মান জাতীয় ভাষা হয়নি, হয়েছে কি স্প্যানিশ। অনেক বেশি লোক কথা বলে দক্ষিণ আমেরিকায়, কিন্তু পর্তুগিজ হয়নি। এবং হয়েছে রাশিয়ান, রাশিয়ানরা যুদ্ধে জড়িয়েছে, সেই জন্য রাশিয়ান ভাষায় অনেক লোক কথা বলে, প্রায় বাংলার কাছাকাছি। এবং হয়েছে চাইনিজ, বেশি লোক কথা বলে। এই 5টার পরে ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, রাশিয়ান এবং চাইনিজ, এরপরে 6 নম্বরে যুক্ত হয়েছে আরবি। তো বাংলা মাঝে মাঝে মস্করা করে, এইটা দিয়ে শেষ করছি আমি, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে 21শে ফেব্রুয়ারি। এই যে প্রতারণা কত প্রকার এবং কি কি, এইটা তার একটা উদাহরণ। অর্থাৎ যেন শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা করে আমি বাংলা ভাষাকে উন্নত করেছি, মোটেও নয়। এবং তারা বলছিল কি জাতিসংঘের ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিতে হবে, যেহেতু এটা 7 নম্বর বা 5 নম্বর ভাষা, 6 নম্বর ভাষা হতে পারে। কিন্তু বাস্তবে এটার পক্ষে, নিজের দেশে যে বাংলা চালাতে পারে না, তার পক্ষে জাতিসংঘে এই ভাষা দাবি করাটা আসলেই মস্করা নয় কি? আচ্ছা, আমি এখানে থামলাম। আপনারা যদি প্রশ্ন দয়া করে করেন, আমি অত্যন্ত আনন্দিত হব।